চন্দন ভাইয়ের খিচুড়ি রান্না করার কথা ছিল আজকে। ইফারি ভাই তো সেই ভাই বড় মনে একটা হয় রান্না কিনছে গরু। করছে। এই চন্দন ভাই কি রান্না করেন? আচ্ছা চন্দন সরকার, আপনি চাইলে আপনার কিচেনে গিয়ে লাইভটা শেয়ার করতে পারেন, প্রবলেম নাই, আমরা আছি সাথে। খেতে পারবো না তো আপু, শেষে লোভ লাগবে শুধু, বাদ দেন। থাক, সমস্যা নাই। দেখি চন্দন ভাই আছেন নাকি? চন্দন ভাই মানে খিচুড়ি রান্না করছে অলরেডি। তাই হবে হয়তো। বা ঈদের পরে আবার কবে শুরু হবে? ঈদের পর হ্যাঁ রান্না করেন, আমরা ভার্চুয়ালি খেয়ে নিব। মানে ঘটনা হচ্ছে ম্যাম, সরকারি ছুটি অনুযায়ী হয় যদি, হ্যাঁ মানে সরকারি ছুটি তো দিছে ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন। এই অনুযায়ী হলে তো আমাদের আবার 3 তারিখ থেকে ক্লাস হবে, যদি সরকারি ছুটি অনুযায়ী না, হয়। ঈদের পরে ছুটিটা হচ্ছে চেঞ্জ না হওয়ার সম্ভাবনাটাই বেশি, চেঞ্জ হবে না। 4 তারিখ থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে। তাহলে আপু গতকালকেও ক্লাস নিতে হতো, কিন্তু গতকাল ক্লাসটা মিস হয়ে গেল। গতকাল কি ক্লাস হয়েছে? গতকালকে তো না ক্লাস হয়নি, আমি হচ্ছে জাস্ট ওইটা যেহেতু আপনাদের কাউকে পাই নাই, সিচুয়েশনটা তো বুঝতেই পারতেছেন। তারপরেও কালকে সবাইকে বলে দেওয়ার পরও দেখেন এখন মানে আমরা জানি যে হচ্ছে অনেকে হয়তো মানে বাইরে আছেন বা অনেকে অনেক কাজে আছেন, অনেকে আছে যে কাজ বাদ দিয়ে ক্লাসে অ্যাটেন্ড হইছেন। হ্যাঁ, বুঝতেছি আপনাদের প্রবলেম গুলো। জি ম্যাম, জি একদম একদম। শুধুমাত্র আপু আবেদ ভাইয়ের কথাই আজকে আমরা 2-3 জন জানতে পারছি দুপুরবেলা। সে শুধু বলছে যে আসতে দেরি হবে, তখন বললাম যে কিসের দেরি, তখন আমরা 2-3 জন বললাম ক্লাসে আমার অবস্থা দেখেন, উপরে পড়ে গেছে। আমার অবস্থা দেখেন, গাড়িটা নেমে আমি সত্যি কি বাসে নাকি? অনেক উপরে চলে গেছে। এই রকি ভাই কই আছেন আপনি এখন? কই আছেন? আমি বাসে যাই। হ্যাঁ বাসে আছে মেবি উনি। আমি বাসে আছি। কই যাচ্ছেন? মানে রাজশাহী আসছেন? ঢাকা থেকে আসছি ভাই। এখন কত দূরে? এখন কত দূরে আছেন? এখন ভাই এলেঙ্গা পার হইলাম, এই কিছুক্ষণের মধ্যে সেতুতে উঠবো। দেখ পুরো ক্লাসটাই বাসে থাকবেন আপনি, বুঝতে পারছি। মানে আচ্ছা ভাই, দোয়া করেন ভালোভাবে যেন বোঝাতে পারি। না অবশ্যই ফিয়ামানিল্লাহ, ভালো মতো আছেন। আচ্ছা, আপনাদের হচ্ছে ফেসবুকে মানে এরকম কোনো পেজ ক্রিয়েট করা আছে, মানে পার্সোনালি যে আপনাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেই রিলেটেড একটা পেজ ক্রিয়েট করছেন ফেসবুকে, এরকম কেউ আছেন? না আপু বুঝতে পারিনি, আরেকবার বলেন। আপনাদের মানে পার্সোনালি ইউটিউব কোনো চ্যানেল আছে এবং সেই চ্যানেল রিলেটেড কোনো পেজ আছে কি ফেসবুকে? না আপু নাই। না, কখনো করা হয়নি। আচ্ছা, চন্দন সরকার মনে হয় কোনো কাজে বিজি আছে। হ্যাঁ, উনি খিচুড়ি রান্না করতেছে। উনি আমাকে তৌফিক ভাই কোথায়? তৌফিক ভাই তো হচ্ছে গরু নিয়ে আসবে লাইভে, কোথায়? গিফারি ভাই বোধহয় মাছ ইফারি ভাই তো মস্ত বড় কিনছে গরু, দেখলাম ছবি আপলোড দিছে। ছোট গিফারি ভাই তো মাছ মারার কথা বোধহয়, তাই বলতেছিল। আজকে ক্লাসটা কেমন হয়েছে? কেউ বিস্কিট শেয়ার দিয়ে কিছু শেয়ার করেন একটু দেখি। আজকের ক্লাসটা ওই যে গত বছর গত ঈদের রোজা ঈদের আগে যে রাত 11টার পর ঈদের ইটা হয়ে গেল না, ঈদ হবে কি হবে না, ওরকম ব্যাপার হয়ে গেছে। রাইট, একবারে কারেক্ট। আপু তাহলে আমি আমার পেজ 3টা দেখাই। হ্যাঁ দেখেন। হ্যাঁ অবশ্যই। যে যা করছেন এই পর্যন্ত, হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, আমরা সবাই দেখবো। আজকে আমাদের হিউজ টাইম, অন্যদিন তো হোমওয়ার্ক চেক করার টাইম পাই না, টাইম শর্টের কারণে। আমার মোট 4টা পেজ আছে, এটা দিয়ে শুরু করি। এটা আপনার ওই যে watchlib.com এর জন্য এটা ক্রিয়েট করছি। এই যে বুস্টে গেলে অ্যামাউন্ট চাচ্ছে, এই যে পারসন টু রিচ। হ্যাঁ, এই যে দেখেন আপনি অডিয়েন্স বাড়াচ্ছেন, আপনার কিন্তু অ্যামাউন্টও বেড়ে যাচ্ছে।
আচ্ছা ডেজও যদি বাড়াই দেখবেন ডেজ সর্বনিম্ন 4 দিন, হ্যাঁ 4 দিনের কম 4 দিনে করতে পারবেন হয় না। হুম। কাটে কেমনে? আচ্ছা আপনি মানে একটু এখানে 4 লোকেশনে দিন যান, তো থাকবে আপু লোকেশন অ্যাডটা লাইভটা? একটু লোকেশন অ্যাডে যান। আচ্ছা এই পেজ থেকে তো বের হওয়া যাচ্ছে না এখন আর, লিভ লার্ন মোর এখানে তো এই যে স্ক্রিন উপরে শেয়ারের ক্রস কারণে। চিহ্ন আছে, উপরে এই যে ক্রসে উপরে চলে ডান যান। দিকে দেখেন ক্রস চিহ্ন উপরে, এই যে মেহেদী ভাই এটার নিচে এটা সরাই দেন। এটা সরানোই যাচ্ছে না এখান থেকে। না ছড়ানো যাবে না, আপনার এই যে সাইডে ভিডিও ইয়া হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ ওর জন্য এই যে ওটার স্ক্রিন শেয়ার পাশে দিয়েছি দেখেন তো। একটু দেখা যাবে, সাইডে অল্প একটু দেখা যাবে। আচ্ছা দাঁড়ান আমি দেখি। হ্যাঁ পেয়েছি, এবার পেয়েছি। হ্যাঁ তারপরে আর একটা পেজ দেখাই, সাপোজ ডায়নামাইট থেকে। এটা হচ্ছে টেক রিলেটেড একটা পেজ, লোড হচ্ছে। একটা ইভেন্ট ক্রিয়েট করেছিলাম কিন্তু এখনো ফর্মটা ক্রিয়েট করিনি, ফর্ম দিয়ে যে ছাড়বো ওটা করিনি, ওটা করব আজকালের মধ্যে। এইটা মোটামুটি ডেসক্রিপশন দিয়েছিলাম। পরে আমার ফ্রেন্ডস খুব কম এই আইডিটাতে, এটা প্রাইমারি আইডি না তো, এটা একটা ফুড পেজ। এটা মোটামুটি সাজানোর ট্রাই করতেছি আস্তে আস্তে। আচ্ছা এইটুকু। আচ্ছা যেহেতু মেহেদী হাসান ওনার পেজগুলো দেখাচ্ছেন, তো এখানেই আমরা একটা সেটিংটা দেখিয়ে দিই। আচ্ছা সেটিংস বলতে ওই যে আমরা যে ট্যাব অ্যাড করেছিলাম, আচ্ছা এক্সট্রা যে ট্যাবগুলো, জি সেই ট্যাবগুলো আমরা হচ্ছে ইউটিউব link বাটন up অ্যাড করব করা। কিভাবে, হুম। মানে হ্যাঁ কোশ্চেন করেছিলেন যে আমরা সেই ট্যাবগুলো থেকে আমরা মানে লিংক আপ করব কিভাবে, মানে আমাদের ইউটিউবের ভিডিওগুলো কিভাবে আসবে, বা আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম বা টুইটারের পোস্টগুলো আমরা কিভাবে দেখতে পাবো ফেসবুকে। তো এটাই হচ্ছে জাস্ট একটু দেখিয়ে দিব। হ্যাঁ ওখানে সার্চে ইউটিউব ট্যাব লিখেন, খুবই সিম্পল, জাস্ট একটা স্টেপ। হ্যাঁ ট্যাবটা ইনস্টল দেওয়ার পরে জাস্ট একটা স্টেপ, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা এইখানে মেবি এইটা না, এটা 4 নাম্বার। 4 নাম্বার এই যে এটা না, হ্যাঁ নিচেরটা ইউটিউব ট্যাব লেখা আছে। ট্যাব লেখা আছে, দেখেন ট্যাব। হ্যাঁ মিনিমাইজ করি। হ্যাঁ এরপরে হচ্ছে যে ইউজ অ্যাপ লেখা আছে উপরে, হ্যাঁ ইউজ অ্যাপে আমরা চলে যাব। এরপরে হ্যাঁ এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। আপনার যেহেতু 4টা পেজ আছে, সো 4টা পেজ এখানে শো করবে। হ্যাঁ আপনি এখানে কোন পেজ অ্যাড করতে চান? ফুড এম্পায়ার সবগুলো 4টাতেই সিলেক্ট হবে নাকি এখানে? হ্যাঁ 4টাতেই তো হচ্ছে। 4টা পেজে গিয়ে আলাদা আলাদা হবে, হ্যাঁ এভাবে করে সেট করতে হবে। আচ্ছা তাহলে একটা করি আপাতত, মানে যেটা সিলেক্ট করা যায় না ম্যাম, এখান থেকে কি 4টা একসাথে সিলেক্ট করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ 4টায় তো দেখলাম অপশন আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে চেক মার্ক দিলেই হয়ে যাবে। ইনস্টলিং এই যে আমার ইউটিউব ট্যাব চলে আসছে। এবার এটার উপর ক্লিক করেন। এই যে দেখেন অ্যাপ্লিকেশন সেটিং। হ্যাঁ এটাতে ক্লিক করব আপু? হ্যাঁ উপরে যান, অ্যাপ্লিকেশন সেটিংস। হ্যাঁ এই যে অ্যাপ্লিকেশন সেটিংস, এখানে গিয়ে আপনাদের অন্য কোনো অপশনে মানে ইউজ করা দরকার নেই। অনেকগুলো হচ্ছে অপশন আছে, এখানে বক্স আছে, কোনো কিছুতে কিছু লেখা লাগবে না। শুধু এই যে এখানে দেখেন ইউটিউব চ্যানেল আইডি অর প্লেলিস্ট আইডি, এই যে ফার্স্ট অপশনটা,
ইউটিউব চ্যানেল আইডি, হ্যাঁ, অর প্লেলিস্ট আইডি। এখানে শুধু আপনার যে ইউটিউব চ্যানেল লিংকটা আছে, ইউটিউব এটা লিংকটা চ্যানেলে দিয়ে দেব গিয়ে, ওখানে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে গিয়ে সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে অ্যাডভান্স সেটিং, দেন আপনার ওইখানে দেয়া থাকবে চ্যানেল আইডি। চ্যানেল আইডি লিংকটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, পেস্ট করে তারপর নিচে সেভ সেটিং, তাহলে হয়ে যাবে। তাহলে আপনার ওই ইউটিউব এখানে চ্যানেলে কিছু করা লাগবে না আপু? না না, এগুলো দিয়ে কিছু করতে হবে না। ভিডিও আইডি, ওকে, এগুলো যে দিয়ে কিছু নিচে add সেভ, করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেভ সেটিং এ সেট করে দিবেন, তাহলে আপনার ইউটিউবে যত ভিডিও আছে সব এখানে চলে আসবে। তো এটা তো এছাড়া এমনি হচ্ছে ডিফল্ট এমনি ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে যেমন দেখেন যে এগুলো কিছু কিছু ভিডিও আসতেছে, এই যে এরকম টাইপের কিছু কিছু ভিডিও আপনি এমনি দেখতে পাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে বিভিন্ন পেজে লাইক দিতে পারবেন। এখানে ক্লিক করলে সম্ভবত ইউটিউবে চলে যাবে নাকি? ইউটিউবে চলে যাবে না? ইউটিউবে দেখেন তো। আচ্ছা হ্যাঁ, এইখানে প্লে হচ্ছে, এখানে, হ্যাঁ, এখানে প্লে হবে। এখানে প্লে হচ্ছে, মানে এটা অটো বিল্ট ইন ভাবে লিংক আপ করে দেওয়া আছে। বিল্ট ইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউটিউবের সব ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পাবেন। মানে সিমিলারলি কমেন্ট, আপনার শেয়ার, ইনস্টাগ্রামের পোস্টগুলো, ভিডিওগুলো, প্লাস হচ্ছে টুইটারের, তারপর লিঙ্কডইন এর যেই মানে পোস্টগুলো আপনি করবেন, এখানে জাস্ট ট্যাব অ্যাড করে দিবেন, আপনার অ্যাকাউন্টের লিংক আপ করে দিবেন, দেন এখানে সব শো করবে। যদি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে তবেই লিংক আপ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি কি করা যায় আপু ইউটিউব ছাড়া? ইনস্টাগ্রামে একটা কোশ্চেন করতাম ম্যাডাম। সোশ্যাল মিডিয়ায় যে হচ্ছে মানে অ্যাকাউন্ট গুলো আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনি সবগুলো দিতে পারবেন এখানে। ম্যাডাম একটা কোশ্চেন করতাম। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে মানে ইউটিউব চ্যানেল থাকা কি একেবারে ম্যান্ডেটরি, মানে থাকতেই হবে? ইনস্টা ট্যাব ফার্স্ট এডটা, আপনি যদি পার্সোনাল নিজের যদি কোনো হচ্ছে মানে করতে চান, হ্যাঁ, আপনি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন। এটা হচ্ছে মানে ম্যান্ডেটরি না যে আপনাকে করতেই হবে, মানে বাধ্যতামূলক না, ঠিক আছে? যদি করেন বা যদি থাকে তাহলে আপনি লিংক আপ করে দিবেন। মানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মানে ইউটিউবের প্রমোশনটা হয়ে যাচ্ছে, প্লাস আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে হয়ে যাচ্ছে, ভিউয়ার্স সব বেড়ে জায়গাতে যাচ্ছে। হয়ে যাচ্ছে। হুম, বুঝতে পেরেছেন আবেদ হাসান? হ্যাঁ জি জি ম্যাডাম, বুঝতে পেরেছি। যত অবশ্যই বেটার বেশি সাইট ইউজ করে মানে যত মানুষের বা মাধ্যমে আমি যদি রিচ করতে পারি, এটাই আমার মূল আসলে উদ্দেশ্য। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যাট্রাক্টিভ করতে পারবেন যতটা হচ্ছে স্টাইলিশ ভাবে, মানে বেশি আপডেট করতে পারবেন, তত কিন্তু আপনার পেজে ভিউয়ার্সটা বেড়ে যাবে, ইন্টারেস্টিং, তাদের হচ্ছে জানার আগ্রহটা বেড়ে যাবে। এইখানেও আপু সেম প্রসেসে আমার পেজ যদি থাকে, ওখানে লিংকটা নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলেই শেষ। হ্যাঁ, নিচে এখানে ট্যাব চলে আসছে ইনস্টাগ্রাম, প্রমোটে কি আছে? চন্দন সরকার কি এসেছেন? এই মেহেদি ভাই, এই ভাই বলেন। প্রমোট ইউর পেজ এখন তো কি বলে? এই তো ইয়াতে আছে, এই যে প্রমোটে আছে, দেখেন বুস্ট পোস্ট আছে ডান দিকে গেট মেসেজের পরে, গেট মোর মেসেজের পরেরটা। আচ্ছা, গেট মোর মেসেজের পরে প্রমোট ইউর পেজ। হ্যাঁ কি হয় এখানে, কি বলে? request us get tips on the market, expert new Facebook and etc. They will request to advertise with the non discrimination advertising policy for the running ads. আচ্ছা, আপনি আজকে আপনার অ্যাকাউন্টগুলো দেখাবেন? আমি তো খুলে রেখেছি ওটা তো। আচ্ছা, এটা হচ্ছে বুস্ট সিস্টেম, খুলেছি আমি 3টাতেই খুলে রেখেছি। এটা 5 দিন আমরা একটু না দেখবো, হ্যাঁ, সবাই মিলে একটু দেখবো। আচ্ছা ঠিক আছে। এই চন্দন ভাই, ইয়া করতে পারছি না, ইউটিউব লিংক করতে পারছি না, আমার কাছে তো ওইরকম অপশনই আসেনি। আচ্ছা, এটাতে আবার আপনি অনেক অপশনটা আরেকবার দেখিয়ে দেন। না ইয়া করুক, চন্দন ভাই নাইলে আরেকবার ঢুকুক দেখি আমরা। আমার কাছে ওই অপশনই নাই। এই আপনি ঢুকেন দেখি। প্রমোট পেজ, এরপরে এই অপশনটা আসছে যে বুস্ট আমি করব,
কত দিনের জন্য। এইখানে আবার অনেকগুলো অপশন আছে যে অনেক দিন করা যাচ্ছে এখানে। এই যে এখানে কোনো 28 দিন যেমন দিয়ে দিলাম, এখানে দেখেন অ্যামাউন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে না কমতেছে। আচ্ছা আমি ডেট কমিয়ে দিচ্ছি অবশ্য। আচ্ছা বাড়াই দিলে দেখেন টাকার পরিমাণ বাড়ছে। ডেট বাড়ালে টাকার পরিমাণ তো বাড়বেই। কত মানুষকে রিচ এস্টিমেটেড, আচ্ছা 5 to 19% লাইক পার ডে। আচ্ছা এটা যদি বাড়ায় দিই তাও বাড়তেছে। এই যে বুস্টের কথা বললেন তো কেউ একজন বললেন না কার্ডের অপশন আসছে কিনা। এই যেখানে দেখেন এখানে অনলি ফর মাস্টার কার্ড, ভিসা কার্ড আর আমেরিকান এক্সপ্রেস। এখানে বুঝতে তাই আসে মাঝে মধ্যে আমরা বিকাশের কোনো অপশন নাই ভাই। হ্যাঁ না এটা বলছি না, এখানে বিকাশের কোনো অপশন নাই, কিন্তু মাঝে মধ্যে আমরা যেরকম এটা বুস্ট করলে যেরকম অ্যাড আকারে শো করবে সেরকম বিকাশ কোম্পানি এইভাবে অ্যাড দেখা যায় যে হ্যাঁ আপনি বিকাশের মাধ্যমে আপনার পোস্টটা বুস্ট করুন, এরকম অ্যাড আসতেছে। আমি দেখলাম হ্যাঁ ওইটাই তো বলছি, ওদের হচ্ছে অনেকগুলা ভিসা কার্ড, মাস্টার কার্ড আছে। ওনারা কি করে জাস্ট একটা পে নেয় আপনার কাছ থেকে, দিয়ে ওটা ওদের মাধ্যম দিয়ে ওরা ওদের নিজেদের কার্ড দিয়ে করে আর কি। ওরা জাস্ট থার্ড পার্টি একটা হিসাবে কাজ করে এখানে। আর একটা অপশন দেখলাম বিকাশ নিজেই করছে, সেটা হলো কিভাবে যে ওদের কাস্টমার কেয়ার করে আপনি যখন বুস্ট করবেন ওদের নাম্বারে টাকা পেমেন্ট করে দিবেন, ওরা সেটা বুস্ট করবে, মানে সরাসরি ব্র্যাক ব্যাংক এটা ইয়ে করছে অনলাইন মার্কেটিং। কিছু অর্ডার দিব কি? ক্ষুধা লেগে গেছে অনেক, খাবার আছে একটু দেখি। ওকে আপু আমি তাহলে অফ করি, অন্য কেউ একজন দেখাক। আরেকটা কি ওই যে লিংক আপ করাটা একবার দেখিয়ে দেন। চন্দন সরকার দেখতে চেয়েছিলেন। চন্দন ভাই ঢুকুক একটু, চন্দন ভাই স্ক্রিন শেয়ার দেন। চন্দন ভাই নেলে ঢুকুক, আমি চন্দন ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা চন্দন সরকার আপনি শেয়ার দেন। দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আমি ইউটিউবে ঢুকছি কিন্তু আমার তো এখানে কোনো অপশনই আসছে না। আচ্ছা ইউটিউবে ক্লিক করেন, ক্লিক করছেন এই যে উপরে এই যে দেখেন অ্যাপ্লিকেশন সেটিং, অ্যাপ্লিকেশন সেটিং লেখা আছে ওইটা ক্লিক করেন। হ্যাঁ এই যে লিংক আপ। এটা ক্লাসিক ভার্সনের জন্য এরকম হচ্ছে। না ক্লাসিক না, এটা না চন্দন সরকার ওয়েট আপনি একটু চ্যানেল যান। আচ্ছা এরপর হচ্ছে যে আপনার ডান পাশে নাম আছে না, আপনার ছবিটা আছে দেখেন প্রোফাইল পিকচার, ওটার উপর ক্লিক করেন একদম কর্নারে উপরে ওটা না আপনার ডান হাতে একদম কর্নারে এখানে। হ্যাঁ ওইখানে ক্লিক করেন। কোন জায়গায়? এবার যান সেটিং, মিডিলে দেখেন। হ্যাঁ এরপরে এই যে দেখেন ভিউ অ্যাডভান্স সেটিং, আপনার নামের নিচে 3 নাম্বার অপশন ভিউ অ্যাডভান্স সেটিং। হ্যাঁ এখানে এটা চ্যানেল আইডি সেকেন্ড নাম্বার লিংকটা এটা কপি করেন। হ্যাঁ কপি করেন। হ্যাঁ এবার এখানে চলে যান। এটা এবার যে ফার্স্টে এনআইকে লেখা আছে ওইটা কেটে দিয়ে আপনার লিংকটা পেস্ট করেন। ওকে এবার হচ্ছে সেভ চেঞ্জ, সেভ সেটিং। হ্যাঁ ব্যাস হয়ে গেল। এবার ঠিক আছে। হ্যাঁ এবার হয়েছে সুন্দর। এবার ঠিক আছে ম্যাম। হ্যাঁ আমি কি আমার প্র্যাকটিক্যালে দেখে নিলেন যেহেতু চন্দন সরকার এই পেজে একটা ইউটিউব চ্যানেল আছে, সো দেখেন লিংক আপ করার পরে সেই ভিডিওগুলো এখানে সব শো করছে। একটু নিচের দিকে নামেন, আরো ভিডিও যেগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। হ্যাঁ যে দেখাচ্ছে সবগুলো, দেখেন সবগুলো এসেছে। ম্যাম আমার অন্য ইগুলো কি অন করব? জি আমি যে ইয়াগুলো খুলেছি আইডি গুলো। হ্যাঁ দেখান আমরা সবাই একটু দেখি। আচ্ছা ম্যাম তাহলে আমি ওটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ
ভুলে গেছি মনে হয় পাসওয়ার্ড। ও সরি, সেভ করে রাখেননি? সেভ করাই আছে। কেউ একজন মেসেজ দিয়েছে। মেবি আপনি ওনাকে ফলো করেছেন তাই না? জি। আচ্ছা, এজন্য উনি হচ্ছে মানে এটা মনে হয় অটো মেসেজ মনে হয়। আচ্ছা আচ্ছা। ওনার ফেসবুক আইডিটা শেয়ার করে। আমরা আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম। এই যে এখানে একটা তালার চিহ্ন আছে, এই চিহ্নটা কিভাবে আসছে বা কেন আসছে? আচ্ছা, এখানে ক্লিক করেন তো, ওই যে ডান পাশে। কোথায়? এই যে ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে না? এখানে? হ্যাঁ। এই যে নামটা কপি করেছেন, এই নামটা কি কোনো কমন সেলিব্রিটির নাম? ভাই? হ্যাঁ ভাই। আপনি যে নামটা দিয়েছেন এখানে, এই নামটা কি কোনো সেলিব্রিটির নাম? কি জানি, খুঁজে খুঁজে একটা পেয়েছি, এমনি নরমাল। খুঁজে দেখেন, যদি কোনো সেলিব্রিটির নাম হয়ে থাকে বা কোনো। আপনি অনলি মি করে দিয়েছেন? জি ম্যাম। প্রাইভেসি কি আপনি অনলি মি করে দিয়েছেন? না, আমি তো তেমন কিছু করিনি। আমি একটা পোস্ট করি তাহলে তাহলে নামের পাশেও কিন্তু হচ্ছে লক লক চিহ্নটা আছে। হ্যাঁ, কিন্তু এটা কেন আসছে? আমার মনে হয় সম্ভবত এটা কোনো নামটা এমন জনের সঙ্গে মিলছে, হয়তো সে কোনো প্রফেশনাল বা কোনো এমন কিছু যার জন্য লক চিহ্ন আছে। কোনো সেলিব্রিটির সাথে হয়তো ম্যাচ হয়ে গেছে আপনার নামটা। এই কারণে এটা লক করে দিয়েছে। আচ্ছা ম্যাম, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার এই পোস্টটা? আপনাদের আইডি আপনি একটু মানে হচ্ছে যে আপনি একটা পোস্ট করেছেন না, এই পোস্টার লিংকটা একটু দেন চ্যাট বক্সে, সবাইকে একটু দেন, সবাইকে ঢুকে দেখেন তো ওনার প্রোফাইলে এবং ইয়েগুলো পোস্টগুলো দেখতে পাচ্ছেন কিনা। দিলাম ম্যাম ফেসবুকে। এখানকার চ্যাটে দেন। চন্দন ভাই, আমাদের এখানকার জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। জুমের চ্যাট বক্সে দেন, জুমের চ্যাট বক্সে। আমি শেয়ারে আছি, চ্যাট বক্স খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনার মাউসটা নিচের দিকে নিয়ে আসেন, আপনার ল্যাপটপ বা পিসির নিচের দিকে নিয়ে আসেন। নিচের দিকে নিয়ে যাচ্ছি। অপশনগুলো আসতেছে না? না, আসবে না। উপরেই করেন, আসতে পারে। উপরে আপনি ডাবল ক্লিক করেন তো, সব উপরে গিয়ে ডাবল ক্লিক করেন। উপরে গিয়ে ডাবল ক্লিক করে দেখেন তো সব উপরে গিয়ে মিনিমাইজ হয় কিনা দেখেন। মিনিমাইজ তো হচ্ছে না, কিন্তু সব উপরে এমনি ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করে দেখেন আপনি। মিনিমাইজ হয়ে গেল, কিন্তু স্ক্রিন কি ওইখানেও কি দেখাচ্ছে? একই সেমই তো মনে হয় দেখানোর কথা। নিচে নিয়ে আসলে, মাউস নিয়ে আসলে তো বক্সটা ওপেন হয়, অটো হাইড অপশনে থাকে।
অটোমেটিকলি মেসেজের চলে আসে অপশন কথা। আসছে না। আপনি কপি করে স্ক্রিনশটটা অফ করে ওখানে চ্যাটে দিয়ে দেন, দিয়ে আবার স্ক্রিনশটটা দেন। স্ক্রিন শেয়ারে গেলে ওই অপশনটা আসে না, অফ করলে তারপরে আসবে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ারটা একটু অফ করে চ্যাটে দেন, এখানে চ্যাটে দেন। সবাই একটু ঢুকে দেখেন। আচ্ছা আমি বলি, আপনার টুইটটা প্রোটেক্টেড করা আছে, হ্যাঁ, আপনাকে এটা প্রোটেক্টেডটা বন্ধ করতে হবে। আপনার টুইটার অ্যাকাউন্টটা প্রোটেক্টেড করা আছে, কোনো পোস্ট আমরা দেখতে পাবো না। এটা সেটিং থেকে, টুইটারের সেটিং থেকে প্রোটেক্টটা বন্ধ করতে হবে। বুঝতে পারিনি ভাই। আপনার টুইটার অ্যাকাউন্টটা প্রোটেক্টেড করা আছে, পাবলিক না। জি। যেরকম ফেসবুক অ্যাকাউন্ট লক করা থাকে ঠিক সেম। এটা সমাধান কি? সেটিং এ আপনার এই টুইটার অ্যাকাউন্টের সেটিং এ গেলে ওখানে প্রোটেক্ট অপশনটা তুলতে হবে। ফেসবুক যেরকম লক করা যায় ওরকম লক টুইটার করা যায়, সেরকম টুইটার অ্যাকাউন্টও লক করা যায়। এখন ক্রিয়েট করার সময় কি এরকম কোনো অপশন আসছিল? না না, কিচ্ছু আসেনি ম্যাম, সরাসরি করে দিয়েছি। এই যে আমি একটা ছবি দিয়েছি যে এই জিনিসটা আসছে, চ্যাট বক্সে ছবি দিয়েছি যেটা দেখাচ্ছে আর কি আপনার ইয়া। চন্দন ভাই দেখলাম ভাই যেন শেয়ার দিয়েছিল, দেখলাম। এই যে আবার এখান থেকে দেখেন, এই যে দেখেন, এই যে লক ভিউ প্রোফাইলে যাওয়া যাচ্ছে। চন্দন ভাই, হ্যাঁ, আপনি কি ইউটিউবে সার্চ দেন হাউ টু আনলক মাই টুইটার প্রোফাইল, আশা করি পেয়ে যাবেন। আপনি একটু সেটিং এ গিয়ে দেখেন। সেটিংস এ গেলেও পাবেন, অনলি মি করা আছে আপনার আইডির হ্যাঁ, অথেন্টিকেশন। সেটিং এ যান। হ্যাঁ সেটিং এ আছে ম্যাম, আমি শেয়ার দিচ্ছি একটু তাহলে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। প্রাইভেসি এন্ড সেফটিতে হ্যাঁ টুইট লেখা আছে ফার্স্ট এই উপরের দিকে, অ্যাকাউন্টের নিচে। হ্যাঁ এই পাশে, হ্যাঁ ওটা তুলে দেন তাহলেই হয়ে যাবে মেবি। এবার একটু আপনার রিফ্রেশ দিয়ে দেখেন তো। হ্যাঁ মনে হয় হয়েছে। আচ্ছা আমি তাহলে হ্যাঁ ম্যাম এইটাই ঠিক আছে, আমার এখানেও তালাটা উঠে যাচ্ছে, যে কোণার নিচের দিকে আছে দেখেন। হুম এই যে এখানে এবার এসছে। হ্যাঁ, ওটা উঠিয়ে দিয়ে সেট করে দেন। সেভ অপশন তো দেখছি না, তুলে দিলেই মনে হয় হয়ে যাবে। এটা কি সেটিংস এ গিয়ে করলেন? হ্যাঁ এবার দেখা যায় চন্দন ভাই, এবার দেখা যায় আপনার টুইট দেখা যায়। এবার স্মার্ট পিপল লার্ন ফ্রম এভরিথিং এন্ড ওকে আছে, এখন ঠিক আছে, এখন দেখা যায়। এই যে দেখেন উঠে গেছে। দেখা যায়। হ্যাঁ ভাই হয়েছে আপনার। হ্যাঁ চন্দন ভাই সেটিংটা আরেকটু ই করে দেখাই দেন তো, প্রোফাইলে গিয়ে না? হ্যাঁ প্রোফাইলে না, যে মোড মোড থেকে সেটিং এন্ড প্রাইভেসি। আচ্ছা আচ্ছা, তারপর প্রাইভেসি এন্ড সেফটি। আচ্ছা তারপরে যে এখানে টিকটা তুলে দিতে। ঠিক আছে ওকে, টিকটা তুলে দিলে ফেসবুকে যেরকম প্রোফাইল লক করা মানে সিস্টেমটা অ্যাড করেছে, টুইটারে সেরকম অ্যাড করেছে না, এই আগে ছিল না। এখন তো ম্যাম ঠিক দেখা যাচ্ছে। হ্যাঁ একটু প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক করলে এই যে প্রোফাইল রিলোড করেন তো। হ্যাঁ এই যে উঠে গেছে। এটা আপনার কতদিন আগের অ্যাকাউন্ট? ওই এই যে বেশি দিন হয়নি তো, জয়েন জুলাই, ওই যে সেদিনই করলাম। আচ্ছা আচ্ছা, সেদিন আপনি ক্লাস নিলেন সেই দিন। এটা তো কাজের জন্য করা,
আর আমার যেটা অরিজিনাল সেটা আলাদা আছে, ওটা তো ফলোটা একটু ভেবে চিন্তে করবেন, হ্যাঁ মানে খুব বেশি করতে যাবেন না, তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ সেটাই ভেবেছি। আচ্ছা ম্যাম, আর একটা বিষয়, যে আমি ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম যা এটাই নিই, সেটাতে যে প্রথমত যে পোস্ট গুলো করব বা শেয়ার করব বা এই ফিলিং গুলো শেয়ার করব, সেখানে কি আমি তিনটাতে একই রকম জিনিস দিতে পারি না ভিন্নতা আনবো? জিনিস শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা জিনিস তিনটাতেই দিলাম, কোনো প্রবলেম নাই। শুধু আপনি লিংক শেয়ার করবেন না, প্রথমে আপনি লিংক শেয়ার করবেন একটা নতুন অ্যাকাউন্টে। আচ্ছা এমনি জাস্ট কয়েকদিন হচ্ছে এমনি স্ট্যাটাস দিবেন, ইমেজ শেয়ার করবেন, আপনার ফিলিংস শেয়ার করবেন। তারপরে তখন আস্তে আস্তে যখন আপনার মানে অ্যাকাউন্ট স্টেবল হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, দেন আপনি লিংক শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ফেসবুকটা আর এই অ্যাকাউন্টগুলো কিন্তু রেগুলার ইউজ করবেন, হ্যাঁ প্রতিদিন একবার করে আপনি ওপেন করবেন, একটু ফলো করবেন, একটু স্ট্যাটাস দিবেন, অন্যের হচ্ছে যেই টুইট গুলো আছে সেগুলো হচ্ছে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, অন্যর গুলো আমরা কি শেয়ার করতে পারবো? প্রবলেম হবে? হ্যাঁ শেয়ার করতে পারবেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনি পিন্টারেস্টও ধরেন যে অন্যের পিন গুলো আপনি নিজের বোর্ডে পিন আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। অসুবিধা হবে না তাহলে ম্যাম? না, কোনো সমস্যা হবে না, বাট নিজেরটা করাই ভালো। আপনি কারণ নিজের মানে জিনিসটা প্রচার করার জন্য অ্যাকাউন্টটা খুলেছেন। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার আইডিটার অ্যাক্টিভিটিসটা বাড়াতে চাইছি, সেই ক্ষেত্রে আমি নিজেরও দিব। ফেসবুকে যে বিভিন্ন ধরনের নিউজ বা আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের পেজের মানে যেই মানে নিউজ ফিড গুলো আছে আমরা তো শেয়ার করি না, সেরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি ওভাবে করছি। আচ্ছা ফেসবুক ওপেন করেছেন না? ফেসবুক ওপেন করেছি, যে নতুন আইডি, সম্ভবত আইডি তো আপনার আইডিটা তো ব্লক করে যাবে, আপনাকে ভেরিফাই করতে হবে। আইডিটা তো আটকে দিয়েছে। আপনি যে প্রোফাইলে ফটো দেওয়া ছিল সেই ফটোটা আপলোড করেন। কোন ফটো যে ছিল মনে পড়ছে না, মনে হয় এই যেটা ছিল। শুরুতেই ধাক্কা, কোনো না কোনো একটা কি সমস্যা হচ্ছে, এরকম আসতেছে কেন? বললো যে ডিসেবল হয়ে গেছে, এটাই তো দেখালো, আর কিছু দেখায় না। ডিসেবল হয়ে গেছে, ওই যে আমি কিছু মানে রুলস লিখে দিয়েছিলাম না, রেগুলার অ্যাকাউন্ট ইউজ করতে হবে। রেগুলার ইউজ না করলে যখন দেখবে যে অ্যাকাউন্ট এমনি পড়ে আছে, ওরা কিন্তু ডিসেবল করে দিবে। ম্যাম আমি তো খুলে গতকালকে এটাতে এই পোস্টটা দিলাম আর ওটাতে আরেকটা পোস্ট দিয়েছি, এই তো, আর তো কিছু করিনি। মানে এখন ফেসবুক কিন্তু অনেক বেশি কঠিন হয়ে গেছে মানে অ্যাকাউন্ট টিকিয়ে রাখা। এজন্য প্রথম থেকে আপনাকে মানে লিগ্যাল ইনফরমেশন গুলো দিতে হবে। ধরেন যে আপনি আপনার পিকচার দিয়ে ওপেন করলেন, বা আপনার বাবা মা বা আপনার ভাই বোন লিগ্যাল ইনফরমেশন ওপেন করে দেখেন, আস্তে আস্তে যখন স্টেবল হয়ে যাবে তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা রানিং আছে, দেন পরবর্তীতে 5-6 মাস পরে যে আপনি পিকচার এবং নাম চেঞ্জ করে ফেলবেন, তখন আর কিছু হবে না। কিন্তু এখন মানে হচ্ছে ডিরেক্টলি আপনি বাংলাদেশে বসে আপনি একটা মানে ওয়েস্টার্ন কান্ট্রির পিকচার দিয়ে একটা হচ্ছে ওইরকম ধরনের একটা অ্যাকাউন্ট খুলতে গেলে ওরা কিন্তু ব্যান করে দিবে। ওরা কিন্তু সবকিছু চেক করে, হ্যাঁ মনিটরিং করে প্রত্যেকটা জিনিস। আরেকটা জিনিস চন্দন ভাই, আপনি যে অ্যাকাউন্টটা খুলেছিলেন, খোলার পরে কি আপনি অ্যাকাউন্টের ইনফরমেশন সব আপ টু ডেট করেছিলেন টোটাল? আমি তো সবগুলো হলো ইয়া থেকে, গুগল থেকে নিলাম, অন্যান্য ইয়াগুলা নিউ ইয়র্কের অ্যাড্রেস দিলাম। অ্যাকাউন্ট করার পরে কি আপনার ইনফরমেশন গুলো সব ফিল আপ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ সবগুলো করেছি কমপ্লিট, এবং মোবাইল দিয়েও ভেরিফাইড করা। আচ্ছা, তো আমি একটা কথা বলি যে ফার্স্ট ডে, সেকেন্ড ডে এবং থার্ড ডে অ্যাকাউন্ট খোলার পরে এই 3 দিনের মধ্যে অ্যাকাউন্ট ইনফরমেশন না দেওয়া উচিত বা ফুল কনফার্মেশন না দেওয়া উচিত। আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অটো ডিসেবল হয়ে যাবে। না আমি তো সবকিছুই করেছি। আপনি পোস্টটা কবে দিয়েছিলেন? ফার্স্ট ডেতেই? না কালকে দিয়েছি, খোলার পরে 2-3 দিন পর কালকে দিয়েছি। এটা হওয়ার কথা না, কারণ অ্যাকাউন্টটা আমিও খুলেছি কিন্তু এই পর্যন্ত পোস্টও করেছি কিন্তু কোনো ডিসেবল বা এমন কোনো ইনফরমেশন এখন কিছু নেই, তখন ওকে আছে। কোনো না কোনো একটা মিসম্যাচ হয়েছে কোথাও, এই জন্য ওরা এটা করেছে। এগুলা অটো করা থাকে মেশিনে, ওই ধরে নিলে ডিসেবল করে দিবে বা ইনঅ্যাক্টিভ করে দিবে ভেরিফাইয়ের জন্য। তাহলে এখন কি করব? নামটা কি দিয়েছেন? নাম
নাম আপনি নামের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, নাম যেন অন্যের সাথে নাম কমন না আসে। নাম যদি মিলে যায় এরকম তো হবে। আমার নামে তো আরো কত নাম আছে, আমার ফেসবুক আইডিতেই আছে দুই একজনের নাম এরকম আমার নাম। যেমন আমি বলি মানে আপনার ফেসবুক আইডি যদি আমি আপনার নাম দিয়ে একটা খুলি, ঠিক আছে, যে আমি যদি সেখানে রিপোর্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনফরমেশন দিতে হয় যে আপনার সঙ্গে আমার কি মিল আছে, দেন কিন্তু আপনার আইডিটা দিতে হয়। আমি যতটুকু বুঝি, হ্যাঁ, নামটা ফ্যাক্ট না, ইউজার নেমটা আপনাকে ইউনিক দিবে। আপনার ইউজার নেমের সাথে কারো মিলবে না, সে তো আপনি নাম যাই দেন না কেন, ওই ইউজার নেম যদি ম্যাচ না করে তাহলে তো নাম দিয়ে রিপোর্ট করলে আইডি ডিসেবল করা যায়। সে করা যায়, সেটা বলছি না, আমি বলছি যে হলো কনফ্লিক্ট হবে না একই নাম দিয়ে, যে হলো দুইটা একই নাম হয়ে গেছে বা একাধিক হয়ে গেছে, সেটা হবে না। আইডি ইউনিক আইডি, মানে আইডি যেটা, সেটা ইউনিক কোডটা হচ্ছে আমাদের ইউজার নেম, সেটা আবার অন্যের সাথে মিলে না। আচ্ছা ঠিক আছে, দেখেন ওরা কি মেসেজ দেয় আপনাকে, অ্যাকাউন্টটা রিকভারি হয় কিনা, না হলে কালকে রাতেও ঠিক ছিল ম্যাম। আচ্ছা ওয়েট করেন, যেহেতু ইনফরমেশন আপলোড করলেন, দেখা যাক কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ারটা অফ করলাম। আচ্ছা এই দুটো ক্রিয়েট করেছেন না, আর আরো একটা আছে ইউটিউব আছে, ইনস্টাগ্রামে আছে, জাস্ট এটা ক্রিয়েট করাই আছে, আর কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, এটা এভাবে রেখে দেন, আমরা যেদিন হচ্ছে ইনস্টাগ্রামে ক্লাস করব দেন আপনার অ্যাকাউন্টটা নিয়ে কথা বলবো, বা কিভাবে সাজাতে হবে, কি কি করতে হবে, জি সেদিন আলোচনা করা হবে। আচ্ছা এটা অফ করুন। ঠিক আছে। আচ্ছা আর কেউ কোনো কিছু শেয়ার করতে চান? কি দেখো আপু, যে গতকালকে যেটা দেখাইছিলেন এন্টারে, একটু দেখেন। জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা এখানে একটু কথা বলি, হ্যাঁ, এই যে সবাই দেখেন সাইডে কিন্তু টাইপ লিখেছেন, আইডি পোস্ট, পেজ পোস্ট, এগুলো কিন্তু উঠাই দিবেন, এই জিনিসগুলো রাখবেন না, হ্যাঁ, এই জিনিসগুলো রাখবেন না। আর আপনার বোঝার ক্ষেত্রে যদি রাখবেন, কিন্তু যখন ক্লায়েন্টকে এটা প্রেজেন্ট করবেন তখন কিন্তু এই জিনিসগুলো উঠিয়ে দিবেন, ঠিক আছে? আইডি পোস্ট, পেজ পোস্ট, সেলিব্রিটি পোস্ট এগুলো রাখবেন না, ঠিক আছে? আপু বোঝার সুবিধার্থে দেওয়া, ক্লায়েন্টকে দেওয়ার টাইম উঠিয়ে হ্যাঁ, দিবেন। ক্লায়েন্টকে যখন দিবেন তখন আপনি উঠিয়ে দিবেন। বলছি ক্লায়েন্টকে কোনো দেয়া লাগবে না, সিরিয়ালি দিয়ে দিব, ও দেখে নেবে আর কি ওর ইচ্ছে মতো। হ্যাঁ, শুধু লিংকগুলো যেভাবে সাজিয়েছে ওভাবে দিয়ে দিবেন। ওইটা আইডি পোস্ট। আচ্ছা এখান থেকে লিংকটা কিভাবে কপি করবেন? ওই যে আপু টাইমের উপরে ছিল, যখন পোস্ট করেছিলাম একটা টাইম ছিল, তার উপর থেকে নিয়েছিলাম, রাইট বাটন ক্লিক করে। আচ্ছা ফলো কি পেয়েছেন? কে ফলো করছে আপনাকে? ফলো বলতে ওইটা কোথাতে দেখতে হবে আপু? এটা তো গতকাল মেসেজটা ওপেন করে দেখেন কি মেসেজ দিয়েছে। জি আপু, থ্যাঙ্কস দিয়েছে একজন। আচ্ছা মেবি আপনি ওনাকে ফলো করেছেন এজন্য থ্যাঙ্কস দিয়েছেন। দেখো এরকম কেউ যদি ফলো করে না, আপনিও তাকে থ্যাঙ্কস দিয়ে দিবেন, হ্যাঁ? এই দেখেন যে ফলোড ইউ, আপনি ওনাকে একটা মেসেজ দিয়ে দেন যে থ্যাংক ইউ। এটাতে আপু? হ্যাঁ মেসেজ অপশন কি এটা? হ্যাঁ
আর প্রতিদিন অ্যাকাউন্টে যাবেন, পোস্ট করবেন, ফলো করবেন। আমার এটা মনে হচ্ছে হয়নি বলে মনে হচ্ছে। এই যে কমেন্ট গুলো একটু দেখলে বোঝা যাবে কোথায় কি করেছে, আমি নিজেই বুঝতে পারিনি, আন্দাজে করে দিয়েছি। মানে ওই টুইটারের ভিউটা তো নতুন, বুঝতে পারছি না এটা কি ঠিকঠাক জায়গায় করতে পারছে কিনা, এটা বুঝতেছি না। এই যে দেখেন উপরে লেখা আছে রিপ্লাই টু, মানে আপনি কাকে রিপ্লাই করেছেন। এটার সিস্টেম কেমনই আপু, রিপ্লাই টু উঠবে ওটাতে যেমন ছিল হচ্ছে কমেন্ট। মানে যাকে রিপ্লাই করবেন উপরে কিন্তু নামটা উঠে থাকবে যে রিপ্লাই টু, মানে ওনার কমেন্টে বা ওনার পোস্টে আপনি এভাবে করে রিপ্লাই করেছেন। জি জি, এনার পোস্ট। মানে সেটাই বলতে যে আমি ঠিক করতে পারছি কিনা, ভুল টুল হয়েছে কিনা। আপনার প্রোফাইল একটু জানতো। প্রোফাইলে যে নিচে আপনি কাউকে ফলো করেননি? ফলো তো করছি আপু, গতকালকে তো করলাম অনেকেরই, কিন্তু কেউ আচ্ছা তো মনে হয়। হয়নি, আপনার ফলোটা হয়নি। হ্যাঁ, এখান থেকে নিশ্চয়ই কয়েকজন ফলো করেন। ফলো করার পরে আপনি পেজটা আবার রিলোড দিবেন যে দেখেন হচ্ছে কিনা, একটু আস্তে আস্তে। হ্যাঁ, এভাবে করে ফলো করেন। এই যে নিচে দেখেন শো মোর লেখা আছে, শো মোরে ক্লিক করেন। দেশি দেশি কোনো চ্যানেলে ইয়ে করবেন না, ফলো করবেন না, এগুলো দেশি চ্যানেল। ওটা ফলো আনফলো করে দেন। জোনটা চেঞ্জ করে দেওয়া যায় তো। হ্যাঁ, নিচের দিকে যান। ম্যাডাম যে জোন চেঞ্জ করে দেওয়া যায় না, তাহলে লিস্ট ওভাবে আসবে। আচ্ছা, সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যে কোনো একটা সেলিব্রিটি নাম লিখেন। হ্যাঁ, মানে যেহেতু উনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে এজন্য মানে বেঙ্গলি যে হচ্ছে সাইটগুলো আছে সেগুলো সাজেস্ট ম্যাডাম আসছে। আপনি সেদিন তো জোনটা কিভাবে চেঞ্জ করতে ওটা দেখাই দিলেন, এখান থেকে কিছু করা যায় বোধহয় ট্রেন্ডের ক্ষেত্রে। আপু এবার কি রিলোড দিয়ে দেখবো? আমি একটু রিলোড দেন, দেখুন হয়েছে কিনা। প্রোফাইলে যান। এই যে দেখেন ফলোইং, 4 জনকে ফলো করে ফেলেছেন। হ্যাঁ আপু তাহলে তো গতকালকে অনেকেরই করলাম, এই যে দ্রুত করছি বিধায় কি হয়নি, আচ্ছা, না ওরা ওগুলো রিজেক্ট হয়নি। করছে? হ্যাঁ, ওগুলো আপনার ফলো হয়নি, ওগুলো কাউন্ট করেনি। হ্যাঁ, আচ্ছা ফাস্ট করা যাবে না, একটু থেমে থেমে করতে হবে। আচ্ছা, সার্চে এই যে সার্চ টুইটার, এখানে গিয়ে যে কোনো একটা সেলিব্রিটি নাম লিখেন। টম ক্রুজ। টম ক্রুজ। সি দিয়ে। এই যে নিচে পার্সেলটা এটা কি রে ভাই, এটা না, এটা তো চলে আসছে। এটা একটা সেলিব্রিটি, এখান থেকে ফলো করতে হবে। এবার হচ্ছে ফলোয়ার্সে ক্লিক করেন। এই যে দেখেন 7002 জন ফলোয়ার্স আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনি ফলো করেন। গতকালকে এগুলো দ্রুত ক্লিক করা হয়েছে, এই জন্য মনে হচ্ছে হয়নি। আয়ুষটা করবেন না, আয়ুষ এটা হচ্ছে মানে মেবি ইন্ডিয়ান বা হচ্ছে অন্য কিছু।
ওয়েস্টার্ন নামগুলো দেখলে তো বুঝতে পারবেন। এই যেমন হচ্ছে জন গোল্ডিং করতে পারেন। টম হ্যাঙ্কস রেখে সার্চ করেন নাইলে অনেক বেশি ফলোয়ার আছে তার। হ্যাঁ টম হ্যাঙ্কস দেখেন, টম হ্যাঙ্কস পাবেন। টম হ্যাঙ্কস দিয়ে সার্চ করেন। কামিল ভাই। হ্যাঁ ভাই, টম হ্যাঙ্কস দিয়ে সার্চ করেন, টম হ্যাঙ্কস। এখানে টম স্পেস এইচ এ তো উপরে চলে এসছে, সাজেশনে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ টম হ্যাঙ্কস। তবে বিখ্যাত এদেরকে সরাসরি ফলো করে তো খুব বেশি লাভ হয় না। এর ফলোইং অপশনটা আসছে না কেন? এই যে টম হ্যাঙ্কস, এই যে একটা পোস্টে রেখে জয়েন অলরেডি ফলো দেয়া আছে আমি আগে। ওনার পোস্টে যারা যারা করছে কমেন্ট, ওদের থেকেও আপনি ইয়ে নিতে পারেন। সবচেয়ে বেশি করে অস্কার দিতে না এই যে টম হ্যাঙ্কসের টিক চিহ্ন, এটা হচ্ছে টম হ্যাঙ্কস উপরেরটা। এই যে এটা ফলো, এটা হচ্ছে ভেরিফাইড নয়, টিক চিহ্ন দেওয়া আছে। এই যে এটা, হ্যাঁ এই যে 16.7 মিলিয়ন ফলোয়ার। ওহো ফলোয়ার। ফলোয়ার্সে যান, ফলোয়ার্সে গেছে, ফলোয়ার্সে বিদেশি যারা আছে এদের ফলোইং থেকেও তো ই করা যায়, ভালো ভালো ই মানে সেলিব্রিটিরা কি কি ফলো করছে ওটা দেখেও ই করা যায়, যারা কমেন্ট করেছে এর মধ্যে যাওয়া যায়। এর 144 জন ফলোয়ার। একজন প্রফেসর মনে হচ্ছে। আচ্ছা আপু, তাহলে আমি কি স্ক্রিন দেবো? আপু চলে গেছে নাকি? মেবি। এদের কমেন্টস গুলো দেখার সেকশন মনে হয় এখানে। আমাদের কমেন্ট এখান থেকে করতে হবে না মেহেদী ভাই? আমরা যদি কমেন্টস করতে চাই? জি 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 হ্যাঁ, আপনি জাস্ট এখান থেকে আপনি কমেন্ট করতে পারবেন। এখানে আর কি রিপ্লে থাকে আর কি। আর ওই আমাদের ফেসবুকে মনে হয় আরেকটা অন্য অপশন থাকে। আপু ট্রেনারের নাম চেঞ্জ হয়ে গেল কেন? ও হয়ে গিয়েছিল যদি কিছু আপনি না টাইপ করেন তাহলে কিন্তু অপশনটা আসবে না, কিছু যদি লেখেন তাহলে এটা দেখবেন যে রিপ্লাই করতে হচ্ছে। এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে কমেন্ট সেকশনটায় যেতে হবে যদি আমরা কারোর যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, যে দেন হচ্ছে এই যে এখানে ক্লিক করলে হয়তো বের হবে। ব্রাউজার দিয়েছে, সেক্ষেত্রে আমার রিটার্ন অপশন কোথায়? না এইখানে একটা না, ওই যে কমেন্টের একটা ছিল চিহ্ন নিচে, এটা ফার্স্ট এটা, হ্যাঁ 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 মানে চাপতে, হ্যাঁ এইখানে দেখে আপনি যা লিখবেন দেখে দেখবেন যে রিপ্লাই লেখা আছে। ঠিক আছে, অন্য কেউ শেয়ার দিলে দেন। চলে আসছে।
ম্যাডাম একটা প্রশ্ন করতাম, বলেন। এই কাজের ক্ষেত্রে আমাদের কোন প্ল্যাটফর্মে বেশি কাজ আছে, ফেসবুক না টুইটার? কাজের ক্ষেত্রে বলতে যে মানে আপনার মার্কেটিং করার জন্য মানে কোন প্ল্যাটফর্মটা আপনার বেশি কাজে আসবে সেটা বলতে চাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এখন যদি আপনার বলে যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে হবে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং করতে হবে, সেক্ষেত্রে আপনাকে যতগুলো মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো আছে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলো আপনার ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যখন মার্কেটিং করবে ডিজিটাল মার্কেটিং তখন সব প্ল্যাটফর্ম গুলো আপনাকে ইউজ করতে হবে। আর স্পেসিফিক ভাবে যদি আপনার আসে যে টুইটার মার্কেটিং বা টুইটার নিয়ে বা ইনস্টাগ্রাম নিয়ে, ঠিক আছে, বা ফেসবুক নিয়ে, এভাবে কিন্তু আলাদা আলাদাও আসে। তবে হচ্ছে ফেসবুকটা এখন জনপ্রিয়তা বেশি, মানে ফেসবুকটা এখন টপে আছে, ফেসবুক নিয়ে কাজটা একটু বেশি পাওয়া যায়। ম্যাম একটা বায়ারের সাথে আমাদের কাজের ডিউরেশনটা কতদিন থাকবে? এটা ডিপেন্ড করতেছে আপনার কাজের ধরনটার উপর, যে কাজটা আপনার ছোট না বড়, আর মানে ক্লায়েন্ট আপনাকে কতটুকু সময় দিতে যাচ্ছে সেটার উপরে। মানে আমি একটু একটা এক্সপিরিয়েন্স বলছি যে একটা যদি এক্সাম্পল আপনি বলতেন যে হলো ক্লায়েন্ট তার কাজটা কিভাবে শেয়ার করতে পারে আমাদের সাথে, মানে এমনটা বলতে পারে কি যে আমার পেজে 1 লাখ লাইক দাও এটাই কাজ, অথবা যদি বলে যে আমার পেজে হলো এতগুলো কমেন্ট করে দাও এটাই কাজ, মানে কাজের প্যাটার্নটা কি হতে পারে? আরেকটা কথা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, এই যে ওয়াজলিভ.com দিয়ে আমাদের যে দেখান, হ্যাঁ, এটা কি আপনি বায়ারের কাছে কাজ নিয়েছেন না আমাদের এই যে এলডিপি থেকে আপনাকে দেওয়া হয়েছে দেখানোর জন্য? আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে ক্লাস নেওয়ার জন্য মানে এই সাইটটা ওপেন করা হয়েছে, ঠিক আছে? আপনাদেরকে যে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দেই বা মানে যে ক্লাসগুলো নিয়ে হচ্ছে এটার জন্য এই পেজটা ক্রিয়েট করা হয়েছিল। এটা এলডিপি থেকে দেওয়া হয়নি, এটা হচ্ছে মানে দুইজনের সমন্বয়ে এই পেজটা করা হয়েছে। মানে ওটা থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিতে পারবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। মূলত আপনাদেরকে মানে শেখানোর জন্য, আপনাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাস নেওয়ার জন্য পেজটা ওপেন করা। তাহলে তো ম্যাম সবাই একটা পেজের উপরেই তাদের হলো ইয়াগুলো করছে, এক্সপেরিমেন্ট গুলো হ্যাঁ, করছে। জাস্ট আপনাকে সিস্টেমটা আপনার জানা নিয়ে কথা। হ্যাঁ, আপনার সিস্টেমটা জানা নিয়ে কথা। শুধু এইটা আছে তা কিন্তু না, মানে ফুড দিয়েও আছে। হ্যাঁ, ফুড দিয়ে আছে, তারপরে কার্ড দিয়ে আছে, বেডস দিয়ে আছে, আরো কয়েকটা ওয়েবসাইট আছে। আচ্ছা, আমি মাত্র একটা টুইটার অ্যাকাউন্ট খুললাম, আমি কি স্ক্রিন শেয়ার দিব আর কি সেটিংগুলো করতে হবে? হ্যাঁ, শেয়ার দেন। ম্যাম কই যে কাজের ওটা একটু বলতেন। আচ্ছা, কাজের ওইটা এখন যদি আপনার ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে, হ্যাঁ, যখন সে কাজটা পোস্ট করবে মানে হায়ার করার জন্য, তখন সে কিন্তু একটা সম্ভাব্য ডেট দিয়ে দিবে, ঠিক আছে, যে 1 সপ্তাহ বা হচ্ছে 15 দিন বা 5 দিন এরকম একটা ডেট দিয়ে দিবে। সেই ডেট অনুযায়ী আপনাকে সেটা মানে হচ্ছে বিট করতে হবে সেই কাজটা। তো এখানে আপনাকে হচ্ছে এটা আগে ক্যালকুলেট করে নিতে হবে যে কাজটা আপনি কতদিনে কমপ্লিট করতে পারবেন। এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এই জন্য বলি যে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস করতে করতে আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে না, আমি এই কাজটা 3 দিনে করে দিতে পারবো, ঠিক আছে। ক্লায়েন্ট হয়তো চাচ্ছে 7 দিনের মধ্যে, সেখানে আপনি বিট করলেন যে আমি এই কাজটা 3 দিনে করে দিতে পারবো। সেক্ষেত্রে ক্লায়েন্টে কি করবে, আপনাকে হায়ার করার সম্ভাবনাটা বেড়ে যাবে যে না, এই তো হচ্ছে কাজটা হয়তো পারবে, 3 দিনে করে দিতে চাচ্ছে, ঠিক আছে, এরকম আর কি। না ম্যাম প্রশ্নটা আমার একটু ছিল যে আপনি মনে করেন আপনি একটা পেজের ওনার বা একটা কোম্পানির ওনার, আপনি কাজটা আমাকে দিচ্ছেন, তো আপনি আমাকে কাজটা কি কাজ দিবেন সেটা আমি জানতে চাইছি। যে আপনি এমন হয় না যে হলো আমার পেজের 1 লাখ লাইক দরকার, এটা একটা কাজ, অথবা আর একটা থাকতে পারে যে আমার প্রোডাক্ট গুলো আমি হচ্ছে হ্যাঁ আমি বলি, এটা তো আমি হচ্ছে মানে এই যে ফেসবুক নিয়ে আমি ক্লাসটা যখন শেষ করলাম তখন আপনাদেরকে কিন্তু বলে দিয়েছি যে কি কি ধরনের কাজ পেতে পারেন ফেসবুক থেকে। জি, লাইক বাড়ানোর ক্ষেত্রে আপনারা রিজেক্ট করে দিতে বলেছিলেন। হ্যাঁ, লাইক এবং ফলোয়ার যেটা ইনক্রিজ, এটা আমি না করতে বলেছিলাম, কারণ এটা হচ্ছে করতে হয় ইললিগাল সিস্টেমে, ঠিক আছে, যেটা আপনারা করবেন না। এটা না আমি ম্যাম এটা খালি উদাহরণের জন্য বলছি। হ্যাঁ, বুঝতে পারছি। আর কি ধরনের কাজ আসতে পারে সেটা কিন্তু আপনাদেরকে ফেসবুক ক্লাসটা শেষ হওয়ার পরে আমি কিন্তু বলে দিয়েছি। আর আরো ডিটেইলস বলবো, আপনি যেটা জানতে চাচ্ছেন যে কাজ অনুযায়ী কস্টিংটা বা ডেটা, সেটা আমি যখন আপনাদেরকে মার্কেট প্লেসে নামাবো তখন আমি ডিটেইলসে বলে দেবো। না
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখতে পাওয়া যাচ্ছে কি স্ক্রিনশট? হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করলাম এই দেখতে দেখতেই। তো এটা তার কি কি সেটিং কি করতে হবে আমি গতদিন তো লাস্টের অংশটা দেখিনি, আমার ফোন বন্ধ হয়ে গেছিল যেহেতু বাইরে ছিলাম। কি কি সেটিং ওকে করা লাগে একদম বললে তাহলে আমি আচ্ছা আমার এখানে এক সাইড ব্ল্যাঙ্ক হয়ে আছে আর এক সাইড আমি দেখতে পাচ্ছি, এরকমটা হচ্ছে কেন? আচ্ছা আমি কেটে দিয়ে আবার জয়েন করছি, আপনারা সবাই জয়েন থাকেন, আমি জাস্ট কেটে দিয়ে জয়েন করছি এবার। সবার ঈদের দাওয়াত থাকলো, হ্যাঁ সবার জন্য ঈদের রান্না করা হবে, আপন আপন বাসায় এসে সবাই খেয়ে নেবেন, কেউ বাদ যাবেন না। ঠিক আছে ভাই, ফ্রিজে রেখে দেন। না আমি কি বলেছি বুঝতে পারেননি মনে হয়, আপন আপন বাসায় এসে খেয়ে নেবেন, বাদ যাবেন না। আমি জানি আপনারা দাওয়াত দিলে কেউ মানে সবাই আসবেন, কেউ বাদ যাবেন না, দেখি কে কে আসে কে কে না আসে। ঠিক আছে ভাই। ফারুক ভাইয়ের বাসা কোন দিকে বলেন? যারা যারা ফারুক ভাইয়ের বাসায় যেতে চান সবাই অ্যাড্রেসটা নিয়ে নেন। আচ্ছা আমার বাসা আসতে হলে হাইটেক পার্কের সামনে চলে আসতে হবে, অথবা কোর্টের মোড়ে এসে আমাকে ফোন দিলেই হবে। কোর্টের ওখানে? হ্যাঁ হাইটেক পার্কের সামনে রাস্তা দিয়ে ঢুকা লাগে আমার বাসা আর কি। আগে জানলে ভালো হতো, আমি কালকে রাজশাহীতে গেছিলাম। তাই আমার দোকান হলো কোর্ট ঢালুর মোড়ে। হ্যাঁ আচ্ছা কোর্টের এখানে এসে যে কাউকে জিজ্ঞেস সবাই করবেন। তাহলে একটা কাজ করেন, আমরা একটা 20 মিনিটের ব্রেক নিই, ব্রেকের পর একটু আলোচনা করে দেন আমরা ক্লাসটা ইন করে দেব। হ্যাঁ যে আজকে তো বৃহস্পতিবার, মানে হাফ ক্লাস হবে। হ্যাঁ তাই তো, ঠিক আজকে বৃহস্পতিবার হাফ ক্লাস হবে। ঠিক আছে, আজকে তো হাফ ক্লাস হবে আমাদের, হাফ স্কুল আজকে। আচ্ছা কেউ লিখ নিয়ে না, সবাই জয়েন থেকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি আমি ভুলে গেছিলাম। ঠিক আছে জি আপু রেকর্ডিং চালু করছি। এই ফারুক ভাই রেকর্ডিং চালু করেন। হ্যাঁ চালু করেছি আমি ভুলে গেছিলাম। রেকর্ডিং অন আছে একজনের, কোন একজনের। না রেকর্ডিং এখনো শুরু করেননি কেউ। আমার চলছে তো? আমার চলছে ম্যাডাম। চলছে আপু চলছে। আমারটাও চলছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এজন্য আমরা হচ্ছে নতুন টপিক নিয়ে ঈদের পরে আমরা আলোচনা করব, ঠিক আছে? যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা খুবই কম, 4 তারিখে যদি ক্লাস হয় তাহলে দেখা গেল যে সেদিনও দেখা গেল নতুন টপিক নিয়ে আলোচনা করতে একটু প্রবলেমই হবে, কারণ সবাই দেখা গেলো অ্যাটেন্ড করতে পারবে না। আসলে ছুটিটা একটু মানে 4-5 এই 2 দিনই এরকম হবে। ঈদের পরে একটু খুব দ্রুত ক্লাসটা একটু দ্রুত করে দিছে আর কি, এত দ্রুত যদি মানে কোঅর্ডিনেটর স্যারদের হাতেও থাকতো বিষয়টা, তাহলে আমরা মানে অ্যাপ্লিকেশন করতাম, হ্যাঁ রিকোয়েস্ট করতাম যে ছুটি একটু বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু এটা মানে ডিরেক্টলি হেড অফিস থেকে আসছে ছুটি নির্দেশনাটা, এই কারণেই সমস্যা। মানে ওই যে আইসিটি ডিপার্টমেন্টের সচিবগুলো আছে ওনারাও জুম টুমে করতেছে, প্রতিদিনই করতেছে, তো ওনার কথা সবাই পারবে দিয়ে আমাদেরকে করাই দিচ্ছে আর কি। তাছাড়া এখন আপাতত সারা দেশেই শিক্ষা ব্যবস্থা অফ আছে এখন, আমরা তো তা অনেকটা আগে করতেছি কিছুটা হলেও। এই যে যেটা সংসদ টিভির মাধ্যমে ক্লাস নিচ্ছে, সেখানে এই কিছুদিন আগে একটা টক শো দেখলাম, রংপুর থেকে একটা মেয়ে এই ক্লাস 8-এ পড়ে, উনি বললো যে আমার বাবা হচ্ছে কৃষক, আমাদের বাসায় যে একটা টেলিভিশন সেটাও নাই, আমি কি ক্লাস করবো কিভাবে? আসলে ওভারঅল এই জিনিসটা মানে ওই এটা যেটুকু করছে ঠিক আছে, যারা দেখতে পাচ্ছে ভালো অবশ্যই, কিন্তু সার্বিকভাবে ওভারঅল এজ এ হোল এটা মানে ইমপ্লিমেন্ট করা খুব টাফ, এখন ওই পর্যায়ে আমরা পৌঁছাই নাই। এটা নিয়ে অনেক টক শো হয়েছে, কারণ হলো যে সকলের কথা, ইন্টারনেট ব্যবস্থা অনেক জায়গাতে সিচুয়েশন অবস্থা নাই, যারা গ্রামে থাকে
তারপর এবং অনেকের আরেকটা জিনিস অ্যান্ড্রয়েড সেট নাই, না অনেক আবার টিভি নাই, আর ডিশ কানেকশন নাই। এখানে এই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মাঝখানে ওই যে সবাইকে অনলাইনে ক্লাসের ব্যাপারে বলছিল আর কি, যে আপনারা নেগলেক্ট হয়ে গেছে। স্টুডেন্টের জন্য প্যাকেজ কমাই দিবে, বা যারা গ্রামে আছে যেভাবে নেট টেট ইনশিওর করতে হবে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো বিরোধিতা করা হয়েছে। মানে সেখানে টিচাররা একটু ছুটি চাই, মানে করতে চায় না, এত ইজিলি করতে চায় না। না, চেষ্টা করলে অবশ্যই সম্ভব। এটা এখন একটা ক্লাসের আমাদের তো অলরেডি ক্লাস হচ্ছে আবেদ ভাই, ক্লাস হচ্ছে আমাদের তো হচ্ছে না, সবার হচ্ছে না ভাই। সকলের পক্ষে এটা সম্ভব না, এটা পসিবল না। আমাদের বলতে বললাম যে আমাদের ডিপার্টমেন্টের ক্লাস, যেমন আমি বলি আপনাকে, ছুটিতে আছি এখন আমরা রাজশাহীতেই আমারই পরিচিত কয়েকজন, হ্যাঁ, যাদেরকে আমি কোর্সটার ব্যাপারে বলছিলাম রেজিস্ট্রেশন করতে, তাদের পক্ষে এখন যেই জায়গায় আছে সেখান থেকে কোর্স করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এখন দেখলাম রেজিস্ট্রেশন করা 7 দিন 8 দিনের মধ্যে রেসপন্স করছে। আর একটা কথা বলি, আমরা তো এখানে যারা আছি সবাই তো মানে রুমে বসে থেকে ক্লাস করতে পারি। হ্যাঁ, আমার ওয়াইফ ম্যাডাম মানে এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে, কিন্তু আরেকটা ব্যাচে 102 ব্যাচ ওই রাজশাহী, ঠিক আছে, ওদের ব্যাচে আছে কয়েকজন গাছের উপর উঠে ক্লাস করে, ল্যাপটপ নিয়ে দেখা গাছের উপর দাঁড়ায় আছে, বা বাড়ি থেকে অনেক দূরে গেছে। আসলে সবাই তো এটা করতে পারবে না। সবচেয়ে বিষয় হলো যে বাইরের কান্ট্রিগুলোতে প্রতিবন্ধকতা থাকতে পারে, সেটা হচ্ছে যে মানে আমাদের ইন্টারনেট ব্যবস্থাটা, হ্যাঁ, ইন্টারনেট কানেকশন, এটা কিন্তু একটা প্রবলেম। তাছাড়া মানে এটা খুবই মানে কি বলবো, আমাদের জন্য অনেক সহজলভ্য হয়ে গেছে। আমরা যদি সেন্টারে গিয়ে ক্লাস করতাম তাহলে কিন্তু প্রতিদিন বলতে গেলে অনেকেই কিন্তু মানে অ্যাবসেন্ট থাকতো, বিভিন্ন কাজে দেখা যাচ্ছে যে অসুস্থ বা বাসায় কোনো কাজ আছে, এই কারণে অ্যাবসেন্ট থাকতো। কিন্তু আপনারা দেখেন ঘরে বসে কত সহজে আপনারা ক্লাসটা করতে পারছেন ইজিলি। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা আসলে আস্তে আস্তে এটা প্রচার হলে, যেমন আমি একটা কথা বলি, 2014-15 সালে বোধহয় তখন যে শিক্ষা সচিব ছিলেন এনআই খান, উনি একটা সিস্টেম করছিলেন যে ইন্টারমিডিয়েটে যারা ভর্তি হবে সবাইকে অনলাইনের মাধ্যমে ভর্তি, মানে ফর্ম টর্ম সবকিছু। এটা নিয়ে ওই সময় ব্যাপক বিরোধিতা হয়েছিল, তাকে অনেক হেনস্থাও করছিল। পরে তিনি যেহেতু সচিব ছিলেন তার ক্ষমতা বলে করেছিলেন, তাকে হেনস্থা হতে হয়েছিল যে না এটা সম্ভব না। আসলে ডিজিটালাইজেশন করতে গেলে আমাদেরকে আসলে ব্রড হইতে হবে, সাহস রাখতে হবে যে না সম্ভব। আমি যদি আগেই মনে করি যে না হবে না, বা এই মার্কেটিং কোর্স করতে গিয়ে যদি আমি মনে করি যে না আমি পারবো না, তাহলে তো কোর্স শেষে আমার জন্য আমার কাছ থেকে আউটকাম ভালো পাওয়া যাবে না। চেষ্টা করা লাগবে আসলে। এখন দেখেন উনি কিন্তু ওনার সাথে আমি নিজে একটা টক শোতে অংশ নিয়েছিলাম কিছুদিন আগে, এই এনআই খান স্যারের সাথে, এটা নিয়ে আলোচনা হচ্ছিল ওনার সাথে। উনি বললে মানে উনি একটা কথা বললেন, দেখেন যে আমি যখন করতে গেলাম তখন বাধা দিল, এখন সবকিছুই কিন্তু অনলাইন দিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, অনলাইন ছাড়া কিন্তু আমাদের অনলাইন দিয়ে করতে হচ্ছে। আমি ভর্তিটা আমাকে বাধা দিল, এখন ক্লাসের জন্য সবাই তা করতেছে। একটা সময় আসবে প্রতিটা জিনিস অনলাইনে হয়ে যাবে, আস্তে আস্তে অনেক কিছু কমে গেছে। তো সবচেয়ে বড় জিনিস অনলাইনে চলে আসছে প্ল্যাটফর্ম। এই যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা, এটাতে কিন্তু আমরা কিন্তু আগের 3টে শিল্প বিপ্লব হারিয়েছি, পারিনি, পার্টিসিপেট করতে পারি নাই। অটোমোশনের জয় জয়কার চলবে, কিন্তু এখানে ডিজিটালাইজেশন আপনার চতুর্থ শিল্প বিপ্লবে 2030 সাল নাগাদ ম্যানুয়াল কিছু জব টোটালি বিলুপ্ত হয়ে যাবে। ম্যানুয়াল কিছু যে জব মানে জবের ক্রাইটেরিয়া বিলুপ্ত হয়ে যাবে, একেবারে থাকবেই না। তবে বাংলাদেশ অনেক অ্যাডভান্স হয়ে যেতে, আরো একটা দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে গেছে, সেটা হলো আমাদের দেশে ইন্টারনেটের কস্ট কিন্তু অনেক বেশি বাইরের কান্ট্রি থেকে। যদি একটা সহজলভ্য হইতো না, ইন্ডিয়ার চাইতে আমরা 28% এগিয়ে আছি নেট ইউজিং এ, অথচ আমাদের চাইতে ইন্ডিয়ার নেট খরচ কম, একবারে নেট খরচ কম। ওটা ইন্ডিয়াতে 149 টাকা রিচার্জ করলে গোটা মাস চলে, প্রতিদিন 1 জিবি ডাটা দেয়, আর আমাদের 149 টাকাতে 7 দিন যায় না। 7 দিন গোটা এশিয়ার মধ্যে। গ্রামীণ ফোন ঠিক আছে, মানে গ্রামীণ যে এই ব্র্যান্ডের হচ্ছে ওরা যে চার্জটা কাটে এই যে এমবি কেনার সময়, কি বলবো পুরো ডাকাত পুরো ডাকাত, আসলে ডাকাত। আমাদের গোটা এশিয়ার মধ্যে ইন্টারনেটের খরচ গোটা এশিয়ার মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মাঝখানে এখন কি স্ট্যাটাসটা আছে কিনা জানি না, ঢাকা শহর শুধু ঢাকা সিটিটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ছিল এক সময়, এখন এক্স্যাক্টলি আছে কিনা জানি না। গত বছর না তার আগের বছর ছিল ঢাকা শহরে সবচেয়ে বেশি, এশিয়ার মধ্যে শহর হিসেবে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী। কিন্তু ওই যে অনেক সমস্যা আছে, এগুলা সমস্যা। এই যে মোবাইল ডাটা ব্রডব্যান্ড যে সবাই নিবে তারও মানে হচ্ছে সুযোগ নাই, মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে লাইনই যায়, অনেক এরকম জায়গা আছে যে লাইনই যায়। যেমন আমাদের এই এরিয়াতে বলবো যে হচ্ছে আরো কয়েক বছর আগে নিতে চাইছিলাম হ্যাঁ ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন, কিন্তু রাস্তার ধারে অনেক গাছ ছিল, এখন তো সব গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তার দুই ধারে আগে অনেক গাছ ছিল, বিশেষ করে আমাদের বাসার সামনে দিয়ে তো যে হাইওয়েটা দুই পাশে অনেক গাছ ছিল বড় বড়,
তো এই কারণে হচ্ছে মানে আগে কারেন্টেরও খুব প্রবলেম হইতো, একটু ঝড় বৃষ্টি মানে আকাশে মেঘ উঠতো তার আগেই কারেন্ট চলে যেত, কিছু না হওয়ার আগেই, এরকম একটা অবস্থা। তো যাই হোক এখন সব গাছ কেটে ফেলেছে, এখন লাইনেরও ব্যবস্থা হয়ে গেছে। তো অনেক জায়গায় এখনো যায়নি, ব্রডব্যান্ডের লাইন যায়নি, আস্তে আস্তে যাচ্ছে, স্পিড হচ্ছে, এটা অনেক ভালো। আপনার মানে অনলাইনে সবকিছুই খুব সুন্দরভাবে সম্ভব, কিন্তু ওভারঅল সবগুলা যদি আওতার মধ্যে আনা যায়, সবগুলোকে আওতার মধ্যে আনা গেলে তখন খুব সুন্দরভাবে আর হ্যাবিচুয়েটেড হয়তো, কিন্তু আমরা যদি চিন্তা করি যারা যে আমাদের আগ্রহ আছে তাই কোর্সটা করতেছি, সবাই কিন্তু মানে হ্যাবিচুয়েটেড হয়তো একটা সময় একটু লাগবে, ইউজ টু হইতে একটু সময় লাগবে আর কি। এখন দেখা যাক আমাদের শিক্ষা ব্যবস্থা মানে কবে আবার আগের মতো আগের অবস্থায় ফিরে যাবে। এখন তো বলতেছে যে 31শে আগস্ট পর্যন্ত সব আবার বন্ধ থাকবে। একটু কিছুদিন আগে না, গত বছর কিছুদিন আগেই বোধহয় এই করোনা শুরু হওয়ার আগে, এই সম্ভবত 19শে ডিসেম্বরের দিকে সম্ভবত একটা দেখছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট মানে ফ্রিল্যান্সারের মাধ্যমে, আমাদের তো রেমিটেন্স আসে অনেক কিছু থেকে, যারা ফ্রিল্যান্সার আয় করে তারাও তো রেমিটেন্স নিয়ে আসে, বা গার্মেন্ট সেক্টর বা যে বিদেশ থেকে যারা আছে, ফ্রিল্যান্সার সেক্টর থেকে কত বিলিয়ন টার্গেট ঠিক করছে যে এত সালের মধ্যে এত বিলিয়ন ডলার শুধু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, অনলাইন আর্নিং এর মাধ্যমে নিয়ে আসা হবে, এরকম একটা টার্গেট ঠিক করছিল। হ্যাঁ সেটাই, আসলে এরকম একটা সেশন জোটের মধ্যে আমরা পড়ে যাব আসলে মানে কখনো ভাবতেই পারি। এটা রিকভারি আসলে আপু কোন ইয়ারে? আপুর ফাইনাল পরীক্ষা হওয়ার কথা বোধহয় বলছিল একদিন। হ্যাঁ আমি অনার্স ফাইনাল ইয়ারে, আর হচ্ছে ফার্স্ট এক্সাম আপনি কি হয়ে গেছে। ইন্টারমিডিয়েট 2015 এর ব্যাচ? জি। ও তাহলে তো আমার ব্যাচের সাথে। আচ্ছা আপু আমাদের ব্যাচের আপনি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট না? জি। আচ্ছা এমনি ইংরেজি কোন মানে কবিকে ভালো লাগে বেশি, কোনটাকে? আচ্ছা আমার হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে ড্রামাটা ভালো লাগে, পোয়েমটা ভালো লাগে। পোয়েমটা হচ্ছে বুঝতে গেলে একটু বেশি অ্যানালাইজ করতে হয়, মিনিং গুলো জানতে হয়। হ্যাঁ মানে হচ্ছে ওরা এমন এমন ওয়ার্ড ইউজ করে মানে জাস্ট পড়ে কখনোই বোঝা যাবে না যে আসলে এই ওয়ার্ডটা দিয়ে এটা মিনিং বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল হচ্ছে আমাদের আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি অন্যান্য ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে বিগত সালের কোশ্চেনগুলো পড়লে কমন আসে, অনেকটাই কমন আসে, কিন্তু আমার মানে লাকটা এতটাই ব্যাড যে হচ্ছে বিগত সালের কোশ্চেন কখনোই মানে পাই না, মানে সব মানে নতুন নতুন কোশ্চেন দেয় সবগুলো। তো হচ্ছে আমাদের এরকম একটা কোশ্চেন আসছিল যে মানে রেইনবো, ঠিক আছে, রেইনবো দিয়ে হচ্ছে আমাদের পোয়েট কি হচ্ছে বোঝাতে চেয়েছেন বা এটা আপনি হচ্ছে মানে অ্যানালাইজ করেন। তো এখানে রেইনবো দ্বারা হচ্ছে আমাদের জীবনকে বুঝাইছে আমাদের পোয়েট, ঠিক আছে, আমাদের জীবনকে, আমাদের জীবনের যে 7টা ধাপ আছে সেই 7টা ধাপকে বুঝেছে। আমাদের হচ্ছে মানে ছোটবেলা, তারপর হচ্ছে আমাদের টিনেজার, তারপর হচ্ছে আমাদের মিডল এজ, ইয়ং, এরকম করে 7টা এজকে বুঝিয়েছে জীবনের। তো এইরকম আর কি, তো ভালো লাগে। আর সব থেকে হচ্ছে মানে ডিসগাস্টিং লাগে সেটা হচ্ছে যে ক্রিটিসিজমটা ডিসগাস্টিং লাগে। আচ্ছা রেইনবো মানে ওটা কি উইলিয়াম ওর্ডসওয়ার্থের রেইনবো? জি ওই যে রেইনবো পোয়েমটা, এটা কি উইলিয়াম ওর্ডসওয়ার্থ ওনার? আচ্ছা এটা হচ্ছে কোনো পোয়েম থেকে না, জাস্ট হচ্ছে একটা কবিতা লাইনে হচ্ছে রেইনবো নিয়ে কথা হয়েছিল। হ্যাঁ সেই রেইনবো নিয়ে আর কি কোশ্চেনটা করা হয়েছিল, এটা মেবি অনার্স সেকেন্ড ইয়ারের কোশ্চেনটা আসছিল, এটা কি মানে বললাম। এই হচ্ছে ব্যাপার। তো এখনো 4টা এক্সাম থেকে গেছে, ভেবেছিলাম যে হয়তো এক্সামটা হয়ে যাবে, এক্সামটা বন্ধ করবে না, আর তখন পরিস্থিতি এতটা খারাপ হয়নি, চাইলে কিন্তু এক্সামটা নিয়ে নিতে পারতো আমাদের দেশে। আর এখন পসিবল না। এখন তো আমাদের দেশে যে প্রথম 1 মাস যে 8 মার্চে যখন ধরা পড়লো, হ্যাঁ তারপরে যে লকডাউনটা দিল, প্রথম 1 মাস যদি লকডাউনটা ভালো মতো করা যাইতো, হ্যাঁ তাহলে দেখা গেলো যে এতটা হতো না। ওই যে ওখানে ধরেন ওই যে একটা ম্যাজিস্ট্রেট, রাজশাহী ম্যাজিস্ট্রেট তো বোধহয় যশোরে করলো, তারপর আর কয়েকটা অ্যাকশন নিল, শেষ হয়ে যেত। অ্যাকশন যে নিল, অ্যাকশনের বিরুদ্ধে কিন্তু লোকজন কথা বললো যে কেন মারবে, কেন করবে পুলিশ, কিন্তু আসলে এগুলো করতে গিয়ে তারাও হাল ছেড়ে দিল, সমালোচনার মুখে পড়ে। কিন্তু দিন শেষে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা হচ্ছে এটা এখন তো টপ টু বটম, মানে আপনার 3 স্তরের, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, 3টা স্তরের শিক্ষাই বন্ধ। কোনো একটা চালু করবে আর একটা বন্ধ রাখবে, এটা করতে পারবে না, করলে সবগুলাই একসাথে করতে হবে, সবগুলোই করতে হবে একসাথে, এটা হচ্ছে মেইন বিষয়। এই জন্য মানে ওনারা ডিসিশন নিতে পারতেছে না যে অ্যাকচুয়ালি মানে শুরু করব কি করব না, অনেকগুলো এক্সাম আটকে আছে। তো যে আপনার হায়ার এডুকেশন চালু করবে, আর্টিকেল পড়লাম
জি আপু বলেন আপু। খুলে দিবে নাকি সেপ্টেম্বরে? না 31 আগস্ট পর্যন্ত আবার বর্ধিত করছে। হ্যাঁ, সিচুয়েশন দেখে এটা করবে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে মেন কথা এই বিশেষ করে ছোট বাচ্চা প্রাইমারিতে যারা, তাদের জন্য রিস্ক নিয়ে আর খুলতেছে না আর কি। তারা যদি আক্রান্ত হয় মানে শুধু তাদের কথা চিন্তা করে, ওই সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ হচ্ছে 4 কোটি মতো, যারা হচ্ছে 6 কোটি বয়স্ক যারা হয়ে গেছে এদের মানে এফেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম। প্রাইমারিতে আপনার কয় কোটি স্টুডেন্ট, সবচেয়ে বেশি মানে স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি, এবং তাদের মানে ছোটদের জন্যই রিস্কটা নিচ্ছে না। ধরেন খুলে নিল, সরকার তো চাইলেই পারবে খুলে দিতে। খুলে দেওয়ার পরে যে যদি মানে এফেক্টেড হতে লাগে তাহলে কিন্তু সমালোচনা আবার সরকারের ঘাড়ে যাবে। এই কারণে আর এটা তো এমন ভাবে পসিবল না। সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েট না। হ্যাঁ হ্যাঁ, ওই যে পরীক্ষা সমস্যা হচ্ছে পরীক্ষা সবগুলাই। হ্যাঁ, তারপর সবগুলাই কিভাবে যে কি করবে একটা প্রসেস দেখলাম যে অনেকে সাজেশন দিচ্ছে। আমি এই যে শিক্ষার বিষয়টা নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জিনিস দেখি এই টকশোগুলা, যে সিলেবাস সংক্ষিপ্ত করে, ঠিক আছে, যেমন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা নেওয়ার জন্য বলেছে একজন যে সবগুলো সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরকার নেই, মেজর কিছু সাবজেক্টে পরীক্ষা নিয়ে কিছু সিলেবাসটা কাটেল করে দিয়ে তারপরে পরীক্ষা নিতে হবে। বা ওই যে অন্যান্য শ্রেণী, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উত্তীর্ণের বিষয় একই বিষয়। এটা হচ্ছে সবার ইন্ডিয়া তো পরীক্ষা দাবি নাকি কেউ ডিসিশন নিচ্ছে এরকম? জি, মানে এটা হচ্ছে সবাই সাজেস্ট করতেছে নাকি হচ্ছে এটা সাজেস্ট করছে যারা বিভিন্ন বিষয়, না ডিসিশন এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি। এবং সম্ভবত এই প্রথম আমাদের তো মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে আর বিশ্ববিদ্যালয়ের জন্য মন্দির কমিশন আছে, এই প্রথম সম্ভবত প্রাথমিক শিক্ষা বোর্ড গঠিত হবে, হতে যাচ্ছে সম্ভবত, মানে প্রাথমিকদের এইটা রিকভার করার জন্য। এবং এই যে আরেকটা প্রাথমিকদের এটা রিকভার করার জন্য আপনার সেপ্টেম্বরে বোধহয় বা একটু ভালো হলে বড় একটা নিয়োগ দিবে, নিয়োগ সার্কুলার আসবে প্রাইমারির জন্য 40,000-এর উপরে, মানে শুধু প্রাইমারি জিনিসটাকে ভালো করে রিকভার করার জন্য। দেখেন এই কারণে অনেকেই কিন্তু হচ্ছে মানে অ্যাপ্লাই করতে পারবে না, মানে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। সবাই তো বলতেছে যে এক্সামটা আটকে গেল, এভাবে আমরা হচ্ছে বিভিন্ন জব সার্কুলারে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো না। না অনেকে বয়স হারাইছে তো, এর মাঝে বয়স তো হারাইছে। আর আমি তো যেটা দেখালাম না সেদিন যে লিড কালেকশন করলাম, ওখান থেকে তো এখন মোটামুটি আর হচ্ছে এটাও শুনলাম নাকি যে এখন মানে যে জব সার্কুলার গুলো নাকি সব বন্ধ করে দিচ্ছে। আপু আমি এবার তাহলে একটা কথা বলি এটা নিয়ে। হ্যাঁ, যে আমি লিড কালেকশন করছিলাম না, দেখালাম না 35 গ্রুপ থেকে, আমি কিন্তু 35 আন্দোলনের একজন ভালো অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। এবং বয়স সীমা বাড়ানোর জন্য আমি এই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়েও কথাবার্তা বলছি কিছুদিন আগে, এবং আমরা মানে কয়েকটা মন্ত্রী এমপিকে ধরাধরি করার চেষ্টা করতেছি। মানে মন্ত্রীর যে স্টেটমেন্ট দিছে সেটা হচ্ছে যারা করোনাকালীন এই সময়ে বয়সটা হারাইছে সর্বোচ্চ তাদের জন্য করতে পারে আপনার ব্যাকডেট দিয়ে, যে 25 মাস থেকে সবকিছু বন্ধ, ওই মাস থেকে বয়সটা কাউন্ট করতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তারপরেও কিছু সার্কুলার হয়ে গেছে বয়সটা কাউন্ট করে নাই। তো আমরা যেহেতু দাবি করি অনেকদিন থেকে 35, বা সেক্ষেত্রে আমাদের ইয়েটা হচ্ছে যে সেশন জটেরও কিছু ক্ষতি আছে। আপনার অনেকের এখন হয়তো কমে আসছে সেশন জট, কিন্তু আপনি দেখা হলো যে আপনার প্রতিষ্ঠানেই দেখবেন যে আজ থেকে 5-7 বছর আগে যারা বের হয়েছে তারা অনেক দেখা হলো 3-4 বছরের সেশন জট নিয়ে বের হয়েছে। আমাদের এটা হচ্ছে যে সেশন জটের ক্ষতিটাও রিকভার করা হোক, যেহেতু একটা দাবি অনেকদিন থেকে করা হচ্ছে, এখানে তাদের সাথে যোগাযোগ চলতেছে, আমরা অনেক তথ্য উপাত্ত দিয়েছি তাদেরকে। এখন আসলে স্কুল কলেজ কখন খুলে, কখন স্বাভাবিকভাবে সার্কুলার বা পরীক্ষা, স্কুল না খুলে তো চাকরির পরীক্ষাও নিতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্কুল খোলার পরে সবার প্রথমে নিবে হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা, সবকিছু খোলার পরে সবার প্রথমে নিবে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এর মধ্যে ইয়েও পাবে না। তো সময়টা কত লাগবে এটা একটা আনসার্টেন ব্যাপার, ওটা ওই সবকিছু ঠিক করে একটা ডিসিশন আসবে আর কি। বয়স সীমার ব্যাপারটা নিয়ে এই সব কিছু ঠিক করে একটা ডিসিশন আসবে। তবে একটা প্রবলেম আসলে হয়ে গেছে, আমার অনেক বন্ধু বান্ধব যারা ধরেন প্রাইভেটে অনেক বড় বড় ভালো ভালো জায়গায় জব করতো, কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো তাদের এক্সপেন্স আর বিয়ার করতে পারতেছে না, তাদেরকে অলরেডি ছাঁটাই করে দিয়েছে। মানে এই যে জবের ইগুলা অনেক সংকুচিত হয়ে গেছে, কিন্তু মানে সরকারি সেক্টরে ঠিক থাকবে কিন্তু প্রাইভেট সেক্টরে অনেক জব কমে যাবে, অনেকেই ছাঁটাই হয়েছে। তাদের যে মজা মানে হচ্ছে অফিস করা লাগতেছে না, অফিস করছে না, এরকম বাসায় বসে থেকে তার স্যালারি পাচ্ছে। কিন্তু যারা প্রাইভেট সেক্টরে জব করে তাদের কিন্তু মানে অনেক বেশি রিস্ক হয়ে গেছে। রিস্ক হয়েছে, এবং আমারই কিছু বন্ধু বান্ধব দেখা গেল যে 4-5 বছর ধরে কোনো একটা কোম্পানিতে জব করে, তাদেরকে অলরেডি কয়েকজনকে ছাঁটাই করে দিয়েছে, কোনো অপশন নেই, মানে কোম্পানি আর খরচ নিতে পারবে না। এবং এই যে আপনার প্রাইভেট ব্যাংকগুলোতে তো কিছু করছে যে খরচ টরচ কমানোর জন্য, এবং তার বেতন থেকে যাদের বেতন 40,000 টাকার বেশি তাদের ওখান থেকে কি যেন কেটে রাখার কথা বলা হয়েছে। মানে টোটাল আপনার যে নিউ নর্মাল সিচুয়েশন বলা হচ্ছে আসবে করোনার পর, ওই নিউ নর্মালে আপনার সবকিছু একসাথে অ্যাডজাস্ট করতে অনেক পরিবর্তন, মানে অর্থনৈতিক ক্ষেত্রে
অনেক পরিবর্তন। কিন্তু এখন বাংলাদেশের যেরকম দুর্নীতি হয় আপু, আসলে এই দুর্নীতিটা যদি একটু থামিয়ে করা যায়, রিকভার খুব সুন্দরভাবে করা সম্ভব। আমি যেটা মনে করি, আপনার এখন আপনারা জানেন কিনা জানি না, এই যে চায়না আছে না, চায়নাতে তো প্রথম, এবং ট্রাম্প তো নিজেই বলে দিয়েছে চায়না ভাইরাস ছড়াইছে, এবং চায়না যে করোনা ভাইরাস ছেড়েছে এরকম একটা মিথ চালু হয়ে গেছে কিন্তু সারা ওয়ার্ল্ডে। এবং চায়না তো বিজনেসের দিক দিয়ে একেবারে মনোপলি চালায় সারা ওয়ার্ল্ডে, মানে প্রোডাকশন রিলেটেড বিজনেসে একদম একচ্ছত্র আধিপত্য তাদের। কিছু কিছু কোম্পানি যারা ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা অলরেডি চায়না থেকে তাদের প্রোডাকশন ইয়েটা বন্ধ করে, মানে চায়নার উপর ডিপেন্ডেন্সি কমাই দিয়েছে। সেক্ষেত্রে এই যে আমাদের এশিয়ার মধ্যে ফিলিপাইন, বাংলাদেশ এবং ভিয়েতনাম, এই তিনটা কান্ট্রি হচ্ছে খুব তাদের কাছে মানে চুজি একটা জায়গা, কারণ এখানে শ্রম কম, মানে শ্রম মূল্য কম, সহজে পাওয়া যাবে, এবং এই দেশের সরকারগুলো যদি তাদেরকে অফার করে খুব সহজে তারা দেখা হলো ইনভেস্ট করতে পারবে। এই জিনিসটা অ্যাট্রাক্ট করতে পারলে অনেক কিছু করা সম্ভব। এবং অলরেডি এই কাজটা মেক্সিকো শুরু করে দিয়েছে, তারা অনেক অফার টফার দিয়ে কয়েকটা কোম্পানিকে নিয়ে চলে গেছে সেখানে। মানে আমাদের এই ধরনের ইয়া চলতেছে আর কি। এখন যদি মানে চায়নাতে যেসব বন্ধ হবে, অনেকে কিন্তু মানে শুধু চায়নার উপর ডিপেন্ড থাকতে চায় না সবাই। চায়নার সাথে যেহেতু আমেরিকার একটা ক্লাস চলতেছে, আমেরিকাও চাচ্ছে পুরো মার্কেট প্লেসটাকে মানে হচ্ছে মানে কি বলবো গ্র্যাব করে নিয়েছে সব জায়গায় চায়না প্রোডাক্ট, মানে চায়না ছাড়া তো চলতেই পারে না, এরকম একটা অবস্থা। এবং এই যে দেশের ম্যাক্সিমাম জিনিসই চায়না ছাড়া আর সম্ভব না, চায়না ছাড়া বিশ্বের যে আমেরিকা সহ মানে চায়নার যারা প্রতিদ্বন্দ্বী এখন, হ্যাঁ, তারা খুব করে চাইতেছে এবং তারা বুঝাইতেছে, এই জন্য কাজও করতেছে যে বড় বড় যে সব কোম্পানিগুলো আছে চায়নাতে, যাদের যে প্রোডাকশন হাউস, সেগুলো থেকে যাতে এটা সরায় নিয়ে আসে, মানে তাদের মানে চায়নার উপর ডিপেন্ডেন্সিটা। অ্যাপলে কিন্তু তার পার্টস, কোনো একটা পার্টস চায়না থেকে নেয়, তাছাড়া কিন্তু অ্যাপল সবাই নাই, মানে এমন না কেন মিয়াওয়া ছাড়া তো উপায় নেই। যেমন আমি বলি, আমাদের ক্যামেরার একটা ক্যাপ, অরিজিনাল ক্যাপ কিনতে গেলে 1500 টাকা লাগে, জাপানি ক্যাপ। আর সেম ক্যাপ, ওই কোয়ালিটির ক্যাপ চায়না কিনতে গেলে 500 টাকা হয়ে যায়, 400 টাকা হয়ে যায়। আরে মজা, আমরা যাবো না কেন? শুনেন মজার বিষয় হচ্ছে, হাস্যকর যেটা, এই যে মাঝখানে বয়কট চায়না বলে হ্যাশট্যাগ দিয়ে অনেক কিছু হইলো না, হ্যাঁ, এবং এটার জন্য যে টি শার্ট তৈরি হচ্ছে সেটাও চায়নাতেই তৈরি হচ্ছে। বয়কট চায়না, এই যে টি শার্ট, আমরা চায়নার সবই চাই, শুধু করোনা বাদ দিয়ে। না চাওয়া সত্ত্বেও তো চলে এসেছে, কি করবেন এখন? আর যাই হোক, তারপর আমরা ভ্যাকসিনে যেহেতু আশাবাদী একটা রেজাল্ট পেয়েছি, এই জন্য আশা করা যায় যে খুব দ্রুত ভ্যাকসিন পাবো। ভ্যাকসিনের দাবিদারও প্রথম চায়নাই করেছে। না, ভ্যাকসিন অলরেডি তো এটা অ্যানাউন্স করেছিল যুক্তরাষ্ট্র, অক্সফোর্ড ইউনিভার্সিটি অলরেডি এটা অ্যানাউন্স করে দিয়েছে, এবং সেপ্টেম্বর নাগাদ মার্কেট হওয়ার কথা আছে। এই মাসে সেকেন্ড ট্রায়াল চলছে 100% সাকসেসফুলি, যেটা 1 লক্ষ মানুষের উপরও অলরেডি সে দেশের যে গভর্নর, সে অলরেডি এটা ডিক্লেয়ার করে দিয়েছে, এবং সেপ্টেম্বর নাগাদ 10 কোটি ভ্যাকসিন বাজারে আসার কথা। শুনেন, এইটাই যদি হয়, ভ্যাকসিন, করোনা ভাইরাসের ভ্যাকসিন যদি আবিষ্কার হয়, যে কোনো রোগের ভাইরাসের ভ্যাকসিনের ইতিহাসে এটা একটা হিস্ট্রি হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। কারণ এর আগে যতগুলো এরকম ভাইরাস রিলেটেড রোগ হয়েছে, এত দ্রুত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। এবার অবশ্য সবাই চেষ্টা করেছে, সবাই কিন্তু সবার জায়গায়। এটা সেদিন ইয়াও বলেছে যে একটা ভ্যাকসিন আবিষ্কার করতে 2 বছর 3 বছর সময় লেগে যায়, কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার বাংলাদেশও পিছিয়ে নাই, বাংলাদেশও করেছে আবিষ্কার। এটা অনেক ভালো করছে ওনারা, ওই যে কি জানো গ্লোব ভ্যাকসিন আবিষ্কার করেছে, কিন্তু সমস্যা হলো যে রেজাল্টটা নাই। জাপানে যে সার্স ভাইরাস হয়েছিল 2000 সালে, হ্যাঁ, সেখানে যেসব এফেক্টেড এরিয়া, যেমন এই যে চায়নাতে উহান, ওরকম যেসব জায়গায় মেইন এফেক্টেড ছিল, তারা এমন কিছু অভ্যাস পরিবর্তন করেছে, যেমন ওখানে তো আপনি মাস্ক ছাড়া কোনো লোকই দেখতে পাবেন না, মানে অভ্যাসটা পরিবর্তন করে তারা এগুলো থেকে অনেক সুন্দরভাবে। কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো করা হওয়াটা আসলে খুবই টাফ। আস্তে আস্তে এই জিনিসটা। আর ভ্যাকসিনের ব্যাপারটা, ভ্যাকসিন সেপ্টেম্বরে অক্সফোর্ড যদি বাজারও করে ভালো, একবারে অথেন্টিক ভ্যাকসিন, আপনারা আমার হাতে পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে, মানে আমার গায়ে, আমার শরীরে পুষ হইতে। হ্যাঁ, এটা যতদূর আমি দেখলাম লাস্ট ডিক্লারেশন আলোচনাতে, বাংলাদেশ তো ভ্যাকসিন ফ্রি পাচ্ছে, ফ্রি পার ইয়াতে আছে। দিলে ফারুক ভাই, ফ্রি দিলে সবাইকে দিবে না। হ্যাঁ, না না না, আমাদের মাথা পিছু আয় $2000 নিচে, $3000 নিচে হলে তা সেই কান্ট্রিগুলো ফ্রি পাবে। এটা ব্যয় করবে হলো বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। আমরা তার মধ্যে আছি। আপনার যে বিল গেটস তো মাঝখানে বসছিল যে আপনারা ভ্যাকসিন আবিষ্কার করেন, আমি সমস্যা নেই, টাকা অর্থ যা লাগে আমি দিব। আর সেখানে আমরা বাংলাদেশ এখন 3000 মাথা পিছু ডলারের নিচেই আছে, অর্থাৎ বাংলাদেশ ফ্রিটার মধ্যে আছে। তো এবং একটা জিনিস বলে যে যদি সেপ্টেম্বর নাগাদ মার্কেট হয়, তাইলে দেখা যাবে যে জানুয়ারি নাগাদ অল কান্ট্রিতে পৌঁছানোর কথা। একটা আশাবাদী অনেক ভালো হবে, সময়ের ব্যাপার, কারণ ওরা দ্রুত গতিতে কাজ করছে। আর এবং একটা 13টা দেশে এই ভ্যাকসিন তৈরি হবে একসাথে,
আচ্ছা হ্যাঁ যেহেতু মানে সে একা তৈরি করবে প্রোডাকশন অনেক কিছু করতে হবে, কারণ প্রোডাকশন দিবে আপনার দ্রুত। করলে আপনাকে 700 কোটি ভ্যাকসিন আবিষ্কার মানে তৈরি করতে হবে, দুই একটা করে হবে না। মানে ওই জন্যই তো 13টা কান্ট্রিতে লোকের যেগুলো জন্য। হাই লেভেলের যাদের ইয়া আছে সেগুলোতে পাঠাবে, বলতে 13টা কান্ট্রিতে ভ্যাকসিনটা আবিষ্কার হবে সম্পূর্ণ, মানে হবে প্রোডাকশন হবে আর কি, প্রোডাকশন হবে। হ্যাঁ, প্রোডাকশন হবে, তাহলে production না দ্রুত করলে তো অন্যান্য পারবে না। কান্ট্রি, হ্যাঁ অন্যান্য কান্ট্রিগুলোতে দ্রুত যাবে। হবে তবে হ্যাঁ, production না করলে পারবে না। কুরবানির ক্ষেত্রে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, সেটা হলো যে যেহেতু আমরা যে কুরবানির মাংসটা আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনকে দেবো, যেহেতু ফকির মিসকিনরা কিন্তু বাড়ি বাড়ি যায় কালেকশন করবে, তো তাদের থেকে দূরত্ব বজায় রেখে যেন আমরা এটা দিতে পারি, এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা তাদের জন্য কিন্তু আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। এটাই কুরবানিতে একটা বড় ফ্যাক্টর দাঁড়াবে আমি মনে করি। আপনার এই যে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের প্রথম দিকে আসলে করোনার জন্য ম্যানেজমেন্টেও একটু সমস্যা ছিল, এই যে কোয়ারেন্টাইন আর সোশ্যাল ডিস্টেন্স, এই দুটো টার্ম, বিশেষ করে কোয়ারেন্টাইন এই টার্মটা অনেক শিক্ষিত মানুষেরও বুঝতে কিছু সময় লাগছে, মানে শোনার সাথে সাথে বুঝতে পারেনি। সেখানে সরাসরি দেখা গেল যে আমরা যারা অশিক্ষিত লোক বা মানে যারা শ্রমিক টাইপের তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার কথা বলতেছি, এটা তো তাদেরকে বুঝাইতে পারা যায়নি। এই জায়গায় একটা গ্যাপ অবশ্যই ছিল। কোয়ারেন্টাইনের যেটা ফ্যাক্ট দিয়েছিল যে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সমস্ত খাবার, তার যে পরিমাণ খাবার লাগবে সেটা বহন করা হবে। আচ্ছা এখানে কেউ আছেন কি কন্টাজিয়াস মুভিটা দেখেছেন 2012 সালে? কন্টাজিয়াস, সরি কন্টাজিয়ন। হ্যাঁ ভাইয়া দেখেছি। একদম ওই যে আপনার কেট উইন্সলেট আছে, আর খুবই সুন্দর মুভিটা, একদম ইয়া নিয়ে, মানে একেবারে দেখলে করোনার সাথে করোনা ভাইরাসের পুরো করোনার সাথে মনে হবে যে ওই কন্টাজিয়ন আপু, ও আচ্ছা আচ্ছা দেখেছি। দেখে মনে হবে পরিচালক আগে থেকেই জানতো এগুলো এরকম হবে, করোনা ভাইরাসের সাথে এক্সাক্ট সেম টু সেম। এক্সাক্ট সেম টু সেম বলতে কোরআনে একটা জিনিস বলা আছে, প্রতি 100 বছর পর পর এরকম মহামারী আসবে যা পৃথিবীর সমস্ত মানুষকে দুর্বল করে দিবে, তাদেরকে স্তব্ধ করে দিবে, থামিয়ে দিবে। এবং এর আগে ছিল এরকম 100 বছর আগে নবীর কালে এরকম 1820 সালে এসেছিল প্লেগ, 1920 সালে এসেছিল স্প্যানিশ ফ্লু, আর এই যে 20 এসছে হচ্ছে ইয়া। এবং আরেকটা জিনিস দেখেছি আপনার ওই যে 20 তো 20ই, এটা কেউ বুঝেনি যে 20 সাল তো 20ই ঢালবে। আচ্ছা আরেকটা বিষয় আপনারা এটা দেখেছেন কিনা জানি না, ওই যে চাইনিজ এক জেনারেল, সেনাবাহিনীর এক জেনারেল একটা বই লিখছিল। হ্যাঁ আচ্ছা আপু কিছু মনে করেন না, ক্লাসের যেহেতু ইয়া হবে না, আমরা একটু গল্প গুজব করতেছি আর কি। আপু বলতেছি ক্লাস যেহেতু ফর্মালি হচ্ছে না, তাই এমনি আমরা আলোচনা করতেছি আর কি, কিছু মনে? অবশ্যই ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে। এই যে চাইনিজ দুইজন জেনারেল 1998 সালে না 98 সালে না 1982 সালে একটা বই লিখছিল, আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার। হ্যাঁ সেখানে এই যে উহান শহর, তখন তো উহানকে বুহান বলা হতো, বুহান থেকে যে ভাইরাস 2020 সালে ই হবে পুরোপুরি ওই 1982 সালে আর্টিকেলটা পড়ছিলাম। হ্যাঁ আগাম সে লিখেছিল, বইটাও পড়েছি আমি, ওটা দেখার পর পুরো বইটাই পড়েছি। উনি লিখে দিয়েছি স্পেসিফিক ভাবে যে হিউম্যান এই যে ওই এখনকার সময়ে যে আপনার এই নিউক্লিয়ার বা জেনেটিক যে বায়োলজিক্যাল ওয়েপন হিসাবে এই জিনিসটা ইউজ করার ইঙ্গিত, এবং বুহান থেকে হবে। তখন এখন তো উহান বলা হয়, তখন বুহান বলা হয়তো, বুহান থেকে হবে এই জিনিসটা উল্লেখ করে রাখছিল। এখানে আমার মনে হয় যেটা যে চায়নারা যেভাবে ই করছে, ওদের একটা অবশ্যই আমার ব্যক্তি আমি যত কিছু মানে আমার সেন্সে বলে আর কি, যে চাইনিজদের এখানে অবশ্যই এখানে একটা কনস্পিরেসি আছে। কারণ আমি এই বিষয়ে যতটুকু শুনেছি, আমার আইডিয়া যেটা যে আসলে চায়না যেটা চেয়েছিল যে চায়না যেহেতু অল ওভার কান্ট্রি ওদের প্রোডাক্ট ইউজ করে, ওদের টার্গেট ছিল যে ভাইরাসটা হয়তো বা ওদের ওখান থেকে একটা ছড়ানোর একটা গুজব হবে, ভাইরাসটা ছড়াবে, তো ওরা এটা দ্রুত ভ্যাকসিনটা আবিষ্কার করে এটা একটা প্রফিট অর্জন করবে। কিন্তু ভ্যাকসিনটা ওদের প্রতিকূল হয়ে গেছে। ওরা আমি যেটা মানে এমনি এর আগে সময় টিভিতে একটা সকালবেলা তো প্রতিবেদন দিয়েছিল, তো বলছে যে মানে একজন সায়েন্টিস্ট ছিল, তো বলছে যে তারা যে টাইপের ভাইরাস ছড়াইতে চেয়েছিল তাদের টাইপটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। না আরেকটা ব্যাপার আছে আপনাকে বলি শুনেন, চায়না কিন্তু সবচেয়ে বেশি লোক, 140 কোটির মতো লোক, মানে 1.4 বিলিয়ন লোক তাদের দেশে। দেখেন ইতালি, স্পেন, আমেরিকার মতো উন্নত, তাদের স্বাস্থ্য সেবা তো অনেক উন্নত, বা তাদের জনগণের সচেতনতাও অনেক বেশি, তারপর তারা ধরাশায়ী হয়েছে। চায়নাতে আপনার কি মনে হয় যে উহানে ছড়ানোর পর ওরা যত ট্রেসিং করুক আর যাই করুক, চায়নাতে ট্রান্সপোর্ট তো বন্ধ ছিল না, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেছে। ওদের আসলে এগুলো আমার কাছে যে একটা সেন্সে মনে হয় যে এটা আসলে ওদেরই একটা কনস্পিরেসি, যে কোনো ভাবে হোক ওরা এই জিনিসটা, এবং ওরা যে মরিয়া রীতিমতো এই যে ওয়ার্ল্ডের যে আধিপত্য নিতে পুরোপুরি মরিয়া হয়ে আছে। প্ল্যান করেছিল একটা, কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে, ওটাকে কন্ট্রোল করতে পারেনি, এটাই হয়ে গেছে ওদের প্রবলেম। ওরা যদি করে থাকে ভাই সবকিছু ওদের কন্ট্রোলেই হয়েছে, কন্ট্রোল যদি করতে পারতো, ওদের যদি
কন্ট্রোলটা যদি ওদের হাতে থাকতো তাহলে ওরা কি করতে জানেন, ওরা নিজেরা হয়তো ভ্যাকসিনটা বলতো না যে আমি ভ্যাকসিনটা আবিষ্কার করেছি, ওরা অন্য কান্ট্রির মাধ্যমে চুক্তি করে ভ্যাকসিনটা ছাপতো। ওরা ভ্যাকসিন আবিষ্কার করেছে এটা বলতে কিন্তু অনেক পরে। হ্যাঁ, আর আরেকটা বিষয়, আপনি যদি নিজে থেকেই, আমি যদি নিজে থেকেই এই আমরা যে ক্লাস করছি এই কজনের আপনাদের ক্ষতি করতে চাই, প্রথমে কিন্তু আমার ক্ষতি করে দেখাতে হবে, তারপর কিন্তু আপনার ক্ষতি করতে পারবে। আপনার কি জানা আছে যে চায়নাতে দেখা তো 4,500 মারা গেছে, অরিজিনালি কত মারা গেছে আপনার জানা আছে? চায়নাতে আমি মানে বুঝলাম না কি বললেন। চায়নাতে টিভিতে যেটা দেখায় মৃত্যুর সংখ্যা 4,500, কিন্তু আপনি কি জানেন চায়নাতে অরিজিনালি কতটি মারা গেছে? এক্স্যাক্টলি আমি চায়নাতে আমার এক ফ্রেন্ড থাকে, বুঝছেন, আমি ওর সাথে কথা বলছি যেটা, হ্যাঁ একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বললাম, ও উহানেই থাকতো। ও বলছে যে আসলে মানে তার ধারণা যেটা, তারাও কিন্তু জানতে পারে নাই ওখানে, মানে বাইরের কান্ট্রি ফরেনারদের তো জানার মানে অ্যাক্সেস করার সুবিধা খুব কম, মৃতের সংখ্যা আরো বেশি হবে এই কথা বলছে, আরো অনেক বেশি হবে, এটা হাইড করা হয়েছে। আমি যেটা জানলাম ওর মাধ্যমে, ও বলছে যে 66,000-এর উপরে মারা গেছে এমন হয়েছে। এবং যখন লকডাউন দেয় বলছে লাস্টে ওদের ওখানে ভিডিও করাইছিল, একটু ভাইরাল করেছিল, গভর্নমেন্ট যেটা বন্ধ করে দিয়েছে, বলছে লাস্টে ট্রাকে করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে কবর দেওয়া হয়েছে। এই ধরনের ভিডিও কিন্তু একটা ভাইরাল হয়েছিল তখন, কিন্তু ওরা এটা গোপন রেখেছে সম্পূর্ণ, কারণ এটার প্রমাণও তো দিয়েছে, কিন্তু ওদের গভর্নমেন্ট এটা চাইছিল যে কোনোভাবে যেন এটা বাজারে না আসে, কারণ ওদের প্রোডাক্টগুলো, যেমন আমি একটা ক্যামেরার ব্যাগ অর্ডার করেছিলাম জানুয়ারি মাসে, এখনো সেটা আসে না, আজকে রিফান্ড দিয়ে দিল টাকাটা। তো চায়না বলছে যে যেহেতু চায়না থেকে আসবে কম দাম, ওই জন্য কোনো অর্ডার করা হয়েছিল আলি এক্সপ্রেসের মাধ্যমে, তো আজকে সে টাকাটা রিফান্ড করে দিল। তো বলছে যে তখন যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছিল সেই প্রোডাক্টগুলো এখন আমরা পাঠাবো, শিপমেন্ট করবো ওই। এটার সবচেয়ে ভালো উদাহরণ, আমি এই যে ক্লাস করার আগে যে আমার ডেস্কটপের জন্য ওয়েব ক্যাম আর কি কি জিনিস কিনতে গেলাম, হ্যাঁ কম্পিউটারের সব দোকানই বলছে ভাই নতুন কোনো শিপমেন্ট আসে না, আমাদের কাছে নতুন কোনো কনসাইনমেন্ট আসে না, কি অবস্থা পুরাতন। এটা বলছেন প্রিন্টারের কালি পেপার সবটা চায়না থেকে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, প্রতিটা জিনিসের। বলছে বাজারে গেলাম তো বলছে ভাই জিনিস তো আসেনি, দাম বাড়তি। আমি বলছি যে কতদিন বাড়বে? বলছে ঢাকাতে যে যারা মাল স্টক করে রেখেছিল যতটুকু, তাদেরও মাল প্রায় শেষের দিকে, সামনে যে কি অবস্থা, এখন তো শিপমেন্ট আসছে, অল্প অল্প করে আসতে শুরু করেছে, জানি না এখন কি হবে, কিন্তু শিপিং মনে হয় এত সহজ হবে না আসলেও, মার্কেটটাকে এরা বাজিয়ে। আমি একটা কথা বলি, হ্যাঁ এই যে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে যখন নিউ নর্মাল যে বলা হচ্ছে যে নিউ নর্মাল সৃষ্টি হবে, এই নিউ নর্মালে চায়নার যদি কোনো সমস্যা না হয় পলিটিক্যালি, হ্যাঁ মানে সারা দেশ থেকে যে মানে সারা বিশ্বের যদি কোনো মানে প্রমাণ করতে না পারে বা কিছু করতে না পারে, চায়না খুব দ্রুত দেখবেন ওয়ার্ল্ডে আস্তে আস্তে করে ফেলবে একদম। ওদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে শুরু করে, ওরা একটা জিনিস দেখছেন, ওদের এখন যে ইকোনমিক স্টাইলটা, একটা দেশকে দরিদ্র দেশকে তারা প্রথমে ট্র্যাপে ফেলতেছে, ট্র্যাপে ফেলার পর তাদেরকে এই যে শ্রীলঙ্কার যে হামবান্টোটা বন্দর আছে না, মানে সমুদ্র বন্দর, নিজেদের খরচে করে দিল ঋণ দিয়ে, পরে এখন এমন শ্রীলঙ্কা ঋণ শোধ করতে না পারে তাদেরকে লিজ দিয়ে দিতে বাধ্য হয়েছে 99 বছরের জন্য ওই বন্দরটা তাদের। পাকিস্তান তো মোটামুটি চায়না ছাড়া কোনো মানে বোধহয় ঘর থেকে বের হতে পারে না, বাইরে ঢুকতেও পারে না। আমার একটা প্রশ্ন ছিল আমি ভাই, হ্যাঁ বলেন। আপনাকে করাটা উচিত না, সবাইকে করছি। আমরা ঢাকাতে মেট্রো রেল করছি জাপানের কাছে, মেট্রো রেল ও মেগা প্রজেক্ট। মেট্রো রেলে আমি বলি আপনাকে, শুধু জাপান না, জাপান হচ্ছে পরামর্শক সম্ভবত, এখানে কয়েকটা দেশ, একটা দেশ পরামর্শক আছে, একটা দেশ হচ্ছে আপনার এই মানে মূল কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি, মেট্রো রেলের যে টোটাল প্রজেক্ট এটা সম্পূর্ণ দায়িত্বটা জাপানের আছে, ওদের ইঞ্জিনিয়ার জাপানের না ভাই, আমি বলি উপদেষ্টা তো আছে জাপানের ইয়াতেই, ওদের যে স্ট্রাকচার ওই স্ট্রাকচার অনুযায়ী ওদের আমাদের মেট্রো রেলটা হচ্ছে। কিন্তু পদ্মা সেতুর স্ট্রাকচার থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আমাদের যে পিলার গুলা, তারপরে স্ট্যান্ড গুলো নিয়ে আসা সব চায়না থেকে স্ট্যান্ড গুলো। তো এর আগে যেমন আমাদের বেশ কিছু নিউজ হলো না, জাপান কোন সেতুর কাজ করার জন্য অতিরিক্ত যে টাকাটা বেঁচে গেছে সেটা কিন্তু রিফান্ড করে দিল গভর্নমেন্টকে, এটা অন্য কোনো কান্ট্রি করে না। আমরা কথা সবাই জানি যে আমরা জাপানের প্রোডাক্ট বেস্ট, ওয়ার্ল্ড বেস্ট। তো আমরা এত বড় পদ্মা সেতু করছি যেটা নদীর মধ্যে এত ঝুঁকি এত রিস্কের মধ্যে থাকবে, তো পদ্মা সেতু স্ট্যান্ড গুলো আমরা কেন চায়নাতে বানাচ্ছি? আচ্ছা আরেকটা জিনিস, কেন কি চায়নাতে বানাচ্ছি, কেন চায়নাতে বানাচ্ছি? আমরা কি অন্য কান্ট্রিতে বানাতে পারতাম না? ভাই চায়নার যে এখানে মেক্সিকো তো দিতে চেয়েছিল ভালো মানে এই কি বলে স্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে চায়না হচ্ছে অদ্বিতীয় এখন সারা বিশ্বের মধ্যে, তাদের যে এক্সপিরিয়েন্স ওরকম কারোরই নাই। মেক্সিকো লাস্ট আমাদের কাজের জন্য মেক্সিকো কাজ করলো আমাদের রেলওয়ে, তো ওরা যে
স্ট্রাকচার দিয়েছিল, সেই স্ট্রাকচারটা কিন্তু অনেক অ্যাডভান্স চায়না চাইতে, কিন্তু কি চায়নার চাইতে একটু সামান্য কস্টিং এ কম বেশি। তো মেক্সিকো বলেছিল যদি বাংলাদেশের দুর্নীতি আপনারা না করেন তাইলে চায়না যে রেট দিচ্ছে তার চাইতে উন্নত প্রযুক্তিতে আপনাদের পদ্মা সেতু সম্ভব, কিন্তু কস্টিং কমে যেতে এখন দুর্নীতি আটকাবে এটা কি? আপনি যেখানে একটা পদ্মার দাম 38 লক্ষ টাকা হয়, এখানে আপনি দুর্নীতি করবে হবে না এটা ভাবলে তো হবে না। এই যে পদ্মা সেতুর বাজেট কত দামে বেড়েছে, আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রথমে 7,000 কোটি টাকা খরচ করে, মানে $1 বিলিয়ন মতো খরচ ছিল। এট দ্য এন্ড অফ দ্য কত হয়েছে 28,000 কোটি টাকা, মানে প্রায় $4 বিলিয়ন মতো খরচ হয়েছে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা। রূপপুর পারমাণবিক যেটা হলো বালিশতলা কাণ্ড। আরেকটা কথা বলি আপনাকে মাঝখানে শুনেন, গত কয়েকদিন আগে মানে গত বছর সম্ভবত আমাদের বাংলাদেশি কোনো একজন মানে সিলিকন ভ্যালিতে পেয়েছিল, সেই আমেরিকান সিলিকন ভ্যালিতে সেই মানে পুরস্কার পেয়েছে, মানে অ্যাওয়ার্ড, একটা কন্টেস্ট হয়েছে, কন্টেস্টে জিতেছে, অ্যাওয়ার্ড নিতে যাবে, ঠিক আছে, গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে পাঠানো হবে। তো কোনো কারণে তার ভিসার সমস্যা হয়েছে, তার ভিসার সমস্যার সমাধান না করে কয়েকটা সচিব, মানে তাকে বাদ দিয়ে কয়েকটা সচিব গেছে অ্যাওয়ার্ড আনতে, কয়েকটা সচিব যে অরিজিনাল তাকে, তার জন্য ব্যবস্থাও নেওয়া হয় নাই। এবং এটা যখন সামনে আসছে, হ্যাঁ, তখন আর মানে তাকে পাঠানোর মতো ওয়ে ছিল না, অলরেডি চলে গেছিল সবাই। আমি একবার চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে লেখাপড়া আর করবো না, চলে যাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালির তুলারই কাজ করবো। আরেকটা কথা, আরেকটা বিষয়, এই যে বাম্পার ইনকাম হবে, আর কি করবে এগুলো করে? মনিরা আপু আসে না চলে গেল বুঝতে পারলাম না, সেটা হচ্ছে যে এই তো আছি আমি। হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে যে মাঝখানে যে স্বাস্থ্য খাতে, আমাদের যে স্বাস্থ্য খাতে এই মানে 4টা ভিডিও করছিল জুম মিটিং এ 55 কোটি টাকা খরচ দিয়ে, 55 কোটি টাকা খরচ দেখায় সজিদা। পরে তো এটা বন্ধ হয়েছে। তারপরে এই যে অনেকে আমি দেখলাম লিখেছিল যে সব ওয়েবসাইট বানাইছিল, ওয়েবসাইট এর জন্য কত মানে সবকিছু মিলে 55 কোটি টাকা খরচ দিয়েছিল। ওয়েবসাইট যারা বানায় বা ডেভেলপার বাংলাদেশি এক্সপার্ট যারা, তারা একটা দিল, মানে খরচের লিস্ট দিল, যদি মানে ওয়েবের যে অ্যাপগুলো আছে পেইড অ্যাপগুলো, সবচেয়ে দামি পেইডটাও অ্যাপ করা হয়, মানে পেইড অ্যাপটাও ব্যবহার করা হয় ওয়েবের ওয়েবসাইট মেইনটেইনের জন্য, তাও এই ওটা 1 কত মিলিয়ন ডলার, মানে ওটার খরচ 1 কত মিলিয়ন ডলার, এর বেশি না। মানে ওটা তো ওটা মাত্র এক জায়গায় ব্যবহার করা হয়, যদি সর্বোচ্চটা দিয়েও হিসাব করে তাও কোনোভাবে এত খরচ হয় না। হাসপাতালের পর্দা চেঞ্জ করতে 40 লক্ষ টাকা খরচ করে, তাহলে চিন্তা করেন। শুনেন, এগুলা আসলে বলে লাভ নাই, আসলে ব্যাপারটা হচ্ছে যে টাকার ব্যাপারটা আমি দেখছি, আমারও পরিচিত কিছু লোকজন আছে যারা এগুলো করে আর কি, মানে আত্মীয় স্বজনের মধ্যে। একবার টাকার বিষয়টা এইভাবে যখন ঢুকে যায়, ইনভলভ হয়ে যায়, টাকার গন্ধ খুবই খারাপ, একবার হয়ে গেলে ওখান থেকে বের হয়ে আসা খুব টাফ। ওখান থেকে বের হয়ে আসা অ্যাকচুয়ালি প্রচন্ড টাফ। দিন শেষে যে যার হিসাব আল্লাহর কাছে সবাই দিবে। সবচাইতে বড় কথা কি, আমাদের দেশে দুর্নীতি ধরা পড়লে দুর্নীতি, ধরা না পড়লে দুর্নীতি। শুনেন, দুর্নীতি ধরা পড়া, দুর্নীতি এগুলো নিরুৎসাহিত হবে কখন, যখন আপনি বিচার করবেন, বিচার হবে। এই যে কোনো বিচার তো হয় না, বিচার না হলে, মানে দুর্নীতির ক্ষেত্রে বলছি আমি, অন্য কোনো ক্ষেত্রে বলছি না। দুর্নীতি, আমি একটা অপরাধ করি, এই ক্লাসে আমি যে একটা অপরাধ করলাম, সাপোজ ম্যাডাম যদি আমাকে পানিশমেন্ট না দেয়, তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিই নাকি? রেকর্ডিং এর কি কাজ আছে? রেকর্ডিং তো চালুই আছে আমাদের। এই রেকর্ড কি করব ম্যাডাম বলেন? হ্যাঁ, বন্ধ করে দিই, নালে এগুলো কেউ শুনতে পেলে কিন্তু আমাদের নামে মামলা হয়ে যাবে। আচ্ছা বন্ধ করে রাখি। ক্লাসে সাপোজ আমি মিসবিহেভ করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ঈদের পরে আমাদের মেইন টপিক নিয়ে আলোচনা শুরু করব। ঈদের পরে আমরা হচ্ছে ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে টুইটার অ্যাড নিয়ে। হ্যাঁ, টুইটার অ্যাড নিয়ে একটু বেশ কিছু মানে স্টেপ ফলো করতে হবে আমাদের। এটা অনেকটা হচ্ছে ফেসবুক বুস্ট করি না আমরা, ফেসবুক বুস্ট করার ওই টাইপের। হ্যাঁ, তো এটা টুইটারে আমরা হচ্ছে টুইটার অ্যাড বলে থাকি। তো এটা নিয়ে আমরা হচ্ছে ছুটির পর আলোচনা করব, এবং পরবর্তীতে যে টপিকগুলো আছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা সেগুলো শুরু করব। এবং খুব তাড়াতাড়ি হচ্ছে অফ পেজটা শেষ হয়ে যাবে, এবং তারপর আমরা অন পেজের ক্লাসগুলো শুরু করব। আর ডিজিটাল মার্কেটিং শেষ হতে হতে আমরা মার্কেট প্লেস নিয়ে মানে অ্যাকাউন্ট ওপেন করব, আমরা কাজও শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা কেউ একজন বলেন আমাদের ঈদের পরে হোমওয়ার্ক মানে কি কি জমা হয়ে থাকবে? আমি কিন্তু সবগুলো দেখব। ম্যাডাম, ঈদের পরে হোমওয়ার্কের ব্যাপারে একটা কথা বলি, যদি 4 তারিখ থেকে ক্লাস হয়, হ্যাঁ, তাহলে একবারে 4 তারিখে নিয়ে না সব, কারণ 4 তারিখে দেওয়ার একটু এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনাদের কতজন পার্টিসিপেট করছে। হ্যাঁ, কারণ আমি চাই না যে মানে অল্প কিছু স্টুডেন্ট নিয়ে আমি মানে
ইম্পর্টেন্ট কোন টপিক আলোচনা না করে ক্লাসের ব্যাপারে বলতেছি না আমি ম্যাডাম, মানে হোমওয়ার্কের ব্যাপারে বলছি। চেক করব, কারণ হোমওয়ার্কটা একদিনে সবার চেক করে শেষ করতে পারবো না। দেখা যাচ্ছে যারা হচ্ছে পার্টিসিপেট করবে, যারা প্রেজেন্ট থাকবে তাদেরগুলো দেখতে থাকবো, এভাবে করে শেষ করব দেখে দেখে। আমি যেমন আজকে বা কালকে চাপাই যাব, চাপাই গিয়ে আমাকে 3 তারিখেই আসতে হবে, তার আগে দেখা হলো কোনো সুযোগই নাই, এর মধ্যে আমি কোনো অপশনই পাবো না আর কি। আচ্ছা আমি দিব সবগুলো হোমওয়ার্কই করব, আমি সবগুলো হোমওয়ার্কই করব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটু সময় লাগবে আর কি। হোমওয়ার্ক তো করাই আছে মোটামুটি সব। হোমওয়ার্ক বলি সবার তো আমরা হোমওয়ার্ক মোটামুটি করিয়ে ফেলেছি। লাস্ট হোমওয়ার্ক বলতে গেলে এখন প্যারাগ্রাফ লিখে দিয়েছিলাম। হ্যাঁ, যেগুলো মানে হোমওয়ার্ক ছিল সেগুলো আমি কালকে অবশ্যই গ্রুপে লিখে দিয়েছিলাম। আপনারা চাইলে একটু স্ক্রলিং করে উপর থেকে দেখে নিতে পারেন। আমাদের মানে ফেসবুক গ্রুপে, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে যেটা আছে সেটা আমি লিখে দিয়েছি, একটু উপরে গেলে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। মেবি ফেরদৌস আপু হচ্ছে জিজ্ঞেস করছিল, ফেরদৌস বা শামিমা আপু। ম্যাডাম ওই যে এগুলো দিয়েছিলেন, আইডি ক্রিয়েট করতে বলেছিলেন, লিড জেনারেশন করতে বলেছিলেন, আর হলো ফেসবুক পোস্ট গুলোর হলো রিপোর্ট গুলো সেগুলো সব চেক করবো আপনারা কতগুলো করেছেন, প্লাস হচ্ছে আইডি গুলো ওপেন করেছেন কিনা, প্লাস হচ্ছে টুইটারে যে মার্কেটিং গুলো দেখিয়েছি সবগুলো আমি চেক করবো, লিংক কালেকশন গুলো, আর হচ্ছে লিড কালেকশন। হ্যাঁ, লিড কালেকশন যেটা হচ্ছে ফরেনার ইনফরমেশন গুলো, এগুলো আমি দেখব। এই তো ঠিক আছে। তারপরে কি করেন ম্যাডাম আপনি, তারপরেও অনেকে তো আজকে জয়েন করে নাই, ওই চ্যাটিং গ্রুপে একটু লিখে দিয়ে নেন, মানে আজকে হোমওয়ার্কগুলো কি কি ওটা একটু লিখে দিলে অনেকে তো আমি আজকে আবার হচ্ছে লাস্টে আমি দিয়ে দিব। চ্যাটিং গ্রুপে না দিয়ে আপনি পেজে দেন, আমাদের গ্রুপে দেন, তাও আমরা চ্যাটিং গ্রুপে দিলে কেউ চ্যাট করলে অনেকে দেখতে পাবে না, আর ওখানে দিলে থাকবে। পেজে হচ্ছে স্যার আছে না, মেসেজ দেওয়া যাবে না, যদি ঈদের হোমওয়ার্ক না, এটা মনে হয় দিলে তেমন ভাই শুনেন, আমাদের চ্যাটিং গ্রুপে একরকম আর এই না ওটা ঠিক আছে, যেহেতু এটা ঈদের ছুটি দিচ্ছে এবং ঈদের ছুটিতে এখন হোমওয়ার্ক দিচ্ছে, আজকে রাত শেষে আমি হচ্ছে দিয়ে দিব। দেন হচ্ছে সবাই যখন সিঙ্ক করা হয়ে যাবে দেন আপনারা অন্য টপিকে কথা বলতে থাকবেন, যারা সিঙ্ক করবে তারা একটু নোট করে নেবেন, আর অনেক হয়তো জানেন তো, সবাই জানে মোটামুটি হোমওয়ার্ক কি আছে। আর আরেকটা জিনিস আশা করি ক্লাসগুলো আমরা করে এসেছি সেগুলো আমরা চেক করব আর কি। আরেকটা জিনিস খুব করে আশা করতেছি, আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে ঈদের আগে যে আবার ক্লাস হবে এরকম কোনো নোটিশ আসবে না। আই হোপ সো। ভাই আপনি শপিং এ চলে যান আবেদ ভাই, এখনো তো সময় আছে। ওটা আসার আর কোনো সুযোগই নাই, আজকে তো শপিং শেষ করে চলে আসছে ভাই। চলে আসছে, শুধু দেখেন আপনার জন্য কিনে নিয়ে আসতে পারে সারপ্রাইজ মনে করে। নিজের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছে, আমার জন্য কিছু কিনে নিয়ে আসে নাই। ব্যাপার না ভাই, মানে খুব বিজি ছিলাম, একটু বাসার কাজে নিজের কাজে প্লাস একটু শপিং এ গেছিলাম, তো অনেকেই আমাকে নক দিয়েছিল, আমি মানে ভালো মতো রিপ্লাই দিতে পারিনি, তো তার জন্য সরি। ঠিক আছে, একটু বিজি ছিলাম আমি। ইটস ওকে, ও এটা স্বাভাবিক ব্যাপার, সবাই কম বেশি বিজি ছিল, এটা কোনো বিষয়ই না। তারপর আমি ট্রাই করি যে আপনাদের রিপ্লাই গুলো ইনস্ট্যান্টলি দেওয়ার। হ্যাঁ, আমি সর্বোচ্চ ট্রাই করি, কালকে একটু বিজি ছিলাম। আরেকটা কথা শুনেন, যদি মানে ঈদের পরে ক্লাস আগিয়ে যায় কোনোভাবে আগায়, আমি যেহেতু থাকবো না বাড়ি যাব, কেউ একজন আমাকে একটু, ফারুক ভাই আমাকে প্রয়োজনে একটু ইনফর্ম করে দিন। সমস্যা নাই, ফোন দেবেন, অসুবিধা নেই। আমাকে একটু ইনফর্ম করে দিন যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আর আমি চাপাই যাইতে পারি, গেলে দেখা যদি হয় যাব না, আমাকে যাইতেই হবে, আমার কোম্পানি তো, আমাকে যাইতে হবে, বোর্ড অফ ডাইরেক্টরদের আয়োজন আছে। সমস্যা নেই আবেদ ভাই, আমরা আছি তো। আমরা বিদায় নিই আজকে, সেদিন আসলে বোধহয় সবাই কথা বলিনি, ওকে কথা বলে বিদায় নিয়ে নি, ওখানে মধ্যে আজকে লাস্টে বিদায় দেওয়ার কথা দেখতে মোবাইলে চার্জ শেষ, ভিডিও প্রোগ্রামে সবাই একটু একটু করে কথা বলেন। এই যে সাগর ইসলাম ভাই, আলামিন ভাই, মেহেদি ভাই, জুয়েল ভাই, সবাই বলেন, জুয়েল ভাই, সবাই একটু একটু করে কথা বলে আমরা বিদায় নিই। আমরা দুইজন এখানকার হলাম, মানে কি বলবো এখন, আমরা হোস্ট আর বাকিরা দর্শক। ব্যাপার না ভাই, আপনাকে শুনতে হবে। আবেদ হাসান আর এমডি ফারুক, না আমরা আসলে অনেক কথা বলে ফেলেছি আজকে, অনেকে বিরক্ত হয়ে না ঠিক আছে, এটা দরকার আছে। আমি না আবেদ ভাই আর আমি মনে একটু বেশি বকি নাকি, আল্লাহ জানে। না দরকার আছে ভাই, কেউ রাগ করলে মাইন্ড করলে আগে মাপ চেয়ে নিচ্ছি, মাফ করে নেবেন। না ভাই, ইটস ওকে। আপনাদের এক্সপেরিয়েন্স বেশি তো ভাই, সেজন্য আপনারা একটু বেশি বলেন, আমরা শুনি। আমার কাছে মনে হয় না যে সবাই গল্পের টপিকগুলো মানে ভালোভাবে বুঝতে পেরেছে। হ্যাঁ, যা সবাই শুনে গেছি আমরা, কেউ কিন্তু ভালোভাবে বুঝতে পারেনি, ঠিক কি না ম্যাম? আবুজর গিফারি ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। উনি আজ জয়েন করতে পারেননি, তবে ওই যে মেসেঞ্জার গ্রুপে বললো, আমি একটু জানিয়ে দিলাম যে সবাইকে উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সবাই থাকতেও আমরা ঈদের শুভেচ্ছা জানাই। হ্যাঁ মেসেজ গ্রুপে আপনারা সবাই উইশ করে দিবেন। তাফসিন আপুও জানালো, উনি এমবি শেষ না ডিসকানেক্টেড হয়ে গেছে, উনিও ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। মেহেদী ভাই আপনি বলেন এবার একটু কিছু। জি জি, আমি আর কি বলবো, সবাইকে আপনাদের কথা শুনলাম। চুপচাপ থাকলে কিন্তু জরিমানা হয়ে যাবে ঈদের পরে রেস্টুরেন্টে খাওয়ানো। ঈদের শুভেচ্ছা জানান সবাই, সবাই ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের সবার ঈদটা অনেক ভালো কাটুক, অনেক ভালো থাকবেন সবাই। আর আমরা একসাথে ক্লাস করব। আমরা ম্যাম এখন তো একটা পরিবার হয়ে গেছি আমরা। অবশ্যই আমরা রাজশাহী শহর জেলার পাশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছি, কিন্তু এক জায়গাতে এসে আমরা কিন্তু একদম একটা পরিবারের মতো। অন্য সময় যখন কোনো কাজ থাকে না, আমি দোকানে বসে থাকি, যখন কাস্টমার থাকে না, আমি ঘুরে উল্টো পেজগুলোতে যাই, দেখি ভিডিওগুলো দেখি, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মিস করি কিন্তু খুব ভালো লাগে আমাদের মিস করি আসলে যে মানে সবার সঙ্গে কেমন হয়ে গেছে। কি হয়েছে বলেন তো? আমি একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, হ্যাঁ, তো কোনো বিষয়ে আপসেট থাকবেন না, ঠিক আছে? ঈদটাকে নিজের মতো করে উদযাপন করবেন। নিজে ভালো থাকা হচ্ছে আপনার নিজের দায়িত্ব, কেউ কিন্তু আপনাকে ভালো রাখতে আসবে না। হ্যাঁ, যাই হোক, এই বিষয়ে কি বলবো, এটা অনেক লং স্টোরি। হয়তো সামনে গুড নিউজ ব্যাড নিউজ কোন একটা কিছু হয়তো পাবেন। আর আমার একটা প্রবলেম আছে বলতে গেলে, আমি জন্ম থেকেই ইমোশনালি আমার একটা প্রবলেম আছে, মানে জন্মগত আমার একটা সমস্যা। যখন আমি দুধের বাচ্চা, আমার জ্ঞান হয়নি তখন থেকেই তো একটা অ্যাটাচমেন্ট এই ধরনের আছে, তো যার জন্য আর কিছু বলছি না, চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই লিভ নিয়ে নিয়েছে অলরেডি বা কোনো নেটওয়ার্কের প্রবলেম। আমরা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি নাকি? হ্যাঁ, আমরা শেষ করতে পারি। এবং শুভেচ্ছা এবং ঈদের দাওয়াত দূরে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই অন করেন, একদম অন করেন আবিদ ভাই। আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই অনেক ভালো ভালো করে ঈদ কাটান এবং সবাই বেশি বেশি করে মাংস খাবেন। মাংস তো খাবেনই, সাথে সাথে বেশি বেশি করে লিড কালেকশন করেন, বেশি বেশি করে কাজ করেন, কাজ করে ডিজিটাল। ভাই খুব বেশি খেয়ে অসুস্থ হয়ে যায় না আবার। হ্যাঁ, সবাই হেলথের দিকে নজর রাখবেন যাতে কি অসুস্থ না হয়, ঠিক আছে? সবকিছু ব্যালেন্স করে মাংসের ঝোল সারা বছর তো যা খাই ঠিক আছে, এমনি নরমাল। কুরবানি ঈদ আসলে এখানে মানে ইমোশনটা সবচেয়ে বেশি কাজ করে, এখানে কন্ট্রোল মাঝে মাঝে। ঠিক আছে ভাই, এমন হয় যে ঈদের দিন মানে মাংস রান্না হওয়ার পর মানে ভাত টাত কোনো কিছু খাওয়া হয় না, মানে শুধু ওই মাংস দিয়েই চলে যায়। ব্যাপার না ভাই, আপনি 1 কেজি মেরে দেন। এটা কিন্তু খুবই খারাপ, এটা কিন্তু একদমই করবেন না, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতিকর। আপনি বুঝছেন না, কিন্তু আপনার খেতে ভালো লাগে, শরীরে ভালো লাগছে, কিন্তু আপনি এখন খাবেন ভালো লাগবে, তেমন সমস্যা হবে না। আপনার যখন বয়সটা 30 পার হয়ে যাবে, হয়তো 35 40 দিকে যাবে, তখন আপনি এই প্রবলেমটা ফেস করবেন। সেটা তো অবশ্যই। ব্যাপার না মেহেদী ভাই, আবেদ ভাই চেহারা দেখছেন, এমনি সে অনেকদিন ধরে মনে হচ্ছে আছে আমি দরকার। আমি মাঝখানে অসুস্থ, প্রচন্ড অসুস্থ ছিলাম, এখনো। ঠিক আছে, এজন্য ভালো মন্দ খাবেন ভাই আপনি। রিকভারি করি নাই, মানে রিকভারি হয়ে যাবে। ঈদে এখন দেখা যাক, চেষ্টা করা হবে। তো যাই হোক, তো ঠিক আছে আপু, আপনাকে অনেক শুভেচ্ছা স্পেশালি। এবং আমি কে আপু ঈদের শুভেচ্ছা সবাইকে সাদা রুটি প্লাস মাংসের ঝোলের শুভেচ্ছা। ঈদ মোবারক। আচ্ছা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্যালেন্সের মধ্যে খাওয়া দাওয়া করবেন, যাতে অল্প অল্প খেলে বেশি কিন্তু খেতে পারবেন, ঠিক আছে? একবার বেশি খেলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। অল্প অল্প খাবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। খুদা হাফেজ সবাইকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদ হাসান, ভিডিওটি একটু আপলোড করে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমার রিকোয়েস্ট মেসেঞ্জারে কন্টাক্ট করব এর মধ্যে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন আপু? বুঝলাম না। এমপিতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে উনি, জুয়েল রানা ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নেব। ওকে, ঠিক আছে, দেখা হবে ঈদের পরে আবার। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।